আমরা কথা বলবো আমাদের সিবিসি রিপোর্ট যেটা এখন যেগুলো আমরা করি সবই তো অটোমেটেড, ম্যাক্সিমাম জায়গাতেই বা ভালো যেগুলো জায়গা আছে অটোমেটেড ব্লাড সেল অ্যানালাইজার, কিছু জায়গায় সেমি অটোমেটেড আছে এখনো। তো অটোমেটেডের মধ্যে ভালো যেটা আর কি, মানে সারা ওয়ার্ল্ড ওয়াইড যেটা বেশি চলে সেটা হচ্ছে সিসম্যাক্স, জাপানের। তো আপনারা ওই রিপোর্ট, সিবিসি রিপোর্ট যখন পাবেন হাতে, তখন দেখবেন উপরে লেখা থাকে যে কোন মেশিন দিয়ে করা। আপনার যদি যারা উপজেলায় আছেন বা এরকম জায়গায় আছেন, তারা পাবেন এই যে এই মেশিনটা পাবেন, চায়নার তৈরি। তো বুঝতেই পারতেছেন চায়না সম্পর্কে একটা বিভিন্ন বদনাম আছে। তো এই মেশিনেরও সেরকম কিছু ব্যাপার আছে যে রিপোর্টিং অতটা অ্যাকুরেট হয় না। সুতরাং আপনারা চেষ্টা করবেন যেখানেই আছেন যে একটু কর্তৃপক্ষকে বলে, বা নিজেরা যদি কর্তৃপক্ষ হয়ে থাকেন, এই সিসম্যাক্সটা নেওয়ার জাপানের। এখন তারপর শুধু তাই না, তখন এরকম কিছু টার্ম শুনবেন যে 3 পার্ট, 5 পার্ট, 6 পার্ট, 7 পার্ট, এই জিনিসগুলো কি? এগুলো নিজেদের জন্য লাগবে, কারণ আপনি রিপোর্ট দেবেন, রিপোর্টটা ভালো না হলে আপনি দেখবেন কি? আপনি রিপোর্টের উপর চিকিৎসা দিবেন। তো এই জিনিসগুলো হচ্ছে আসলে লিম্ফোসাইট, এই লিউকোসাইটের যে কাউন্ট, এর উপর ভিত্তি করে করা হয়েছিল। যেমন প্রথম দিকে যে মেশিন গুলো আসে, সেগুলো কাউন্ট করতে শুধু লিম্ফোসাইট, কাউন্ট করতে হচ্ছে এইভাবে: লিম্ফোসাইট, তারপর হচ্ছে মোনোসাইট, আর হচ্ছে গ্রানুলোসাইট। মানে এই দুটো যদি এক গ্রানুলোসাইট হিসেবে কাউন্ট করা হয়, আর এটা হচ্ছে গ্রানুলোসাইট, এই তিনটা জিনিস কাউন্ট করতে এই জন্য নাম হতো 3 পার্ট লিউকোসাইট কাউন্ট। এরপর যেগুলো আসলো সেগুলো হচ্ছে 5 পার্ট। মানে শুধু তো লিম্ফোসাইট, মোনোসাইট তো থাকলোই, সাথে হচ্ছে নিউট্রোফিল মানে গ্রানুলোসাইট গুলো, ইওসিনোফিল, বেজোফিল, মানে এগুলোকে আলাদা আলাদা করে কাউন্ট করতে পারে তারা, এই পাঁচটা। পরে 6 পার্ট আসলো, মানে সাথে হচ্ছে ইম্যাচিউর গ্রানুলোসাইটও কাউন্ট করতে পারে, এরকম কিছু মেশিন। আর রিসেন্টলি আরো আপডেটেড মেশিন আসছে যেগুলো 7 পার্ট, বলতে হয় যে এটিপিক্যাল লিম্ফোসাইট কাউন্ট করতে পারে, এরকম। তার মানে বুঝতে পারতেছেন এটার উপর ভিত্তি করে যে রিপোর্ট কেমন হবে, রিপোর্টের কোয়ালিটি কেমন হবে, ডিপেন্ড করতেছে মেশিনগুলোর উপরে। সুতরাং এই জিনিসটা যে যেখানে কাজ করেন আর কি, সে সেখানে একটু ভালো করার চেষ্টা করে নেবেন, তাহলে সুবিধা হয়। তো এই মেশিনগুলো প্রিন্সিপাল হচ্ছে, এগুলো নিয়ে বেশি কথা বলবো না, 1-2 লাইন। প্রিন্সিপাল হচ্ছে ইলেকট্রনিক ইম্পিডেন্স অথবা ফ্লো সাইটোমেট্রির যে মেকানিজম, ওই রকম আর কি। মানে একটা করে সেল পাস করবে, সেই সেলগুলোকে তারা সাইজ মেজার করবে। আধুনিক মেশিনগুলোতে আপনার গ্র্যানিউলস পর্যন্ত দেখে যে কোন লিউকোসাইটে কেমন গ্র্যানিউলস আছে, ডিএনএ আরএনএ কন্টেন্ট, এগুলোর উপর ভিত্তি করে তারা ওই যে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, এগুলোকে আরো ভালোভাবে সেপারেটলি কাউন্ট করতে পারে, আরো অ্যাকুরেটলি। এবং এটার ভিত্তিতে ব্লাস্ট সেল বা ইম্যাচিউর সেলগুলোকে কাউন্ট করতে পারে। এই জন্য চেষ্টা করবেন আধুনিক মেশিনগুলো নেওয়ার, যার যেখানে ল্যাব আছে বা যে যেখানে প্র্যাকটিস করেন। তো সাধারণত 33টা প্যারামিটার দেখা হয়। এত প্যারামিটার আপনারা দেখেন নাই কোনোদিন রিপোর্টে। ওই সিস ম্যাক্সের যে কথা বললাম, সেটা সাধারণত 28টার মতো প্যারামিটার আছে, এগুলোই এনাফ। চেষ্টা করবেন ওই জন্য যে যত বেশি প্যারামিটার দেখা যায় আপনার রিপোর্টিং এ তত সুবিধা। তো এগুলো আর বলে সময় নষ্ট করতেছি না, এগুলো যারা রেকর্ডিং পাবেন, রেকর্ড ক্লাস, তারা এটা দেখে নিতে পারবেন এখান থেকে, যদি মন চায়। এই যে একটা সিসম্যাক্স আমাদের এখানে যেটা হয় আর কি, বা এই যে উইসম্যান, আমাদের তো এরকমই প্রায়। অনেকগুলো দেখেন, কতগুলো প্যারামিটার, প্রায় 28টা প্যারামিটার আছে এখানে। তো 28টা বললাম কারণ এই যে এগুলো আসলে এগুলো হচ্ছে অ্যাবসলিউট কাউন্ট দেওয়া আছে, এগুলো পার্সেন্টেজ তো নিজেই করে নেওয়া যায়, সেই জন্য বললাম। তো দেখেন কি কি থাকে এখান থেকে যদি আমরা দেখি। দেখেন এই যে আমার কার্সর তো দেখাই যাইতেছে, এই যে হিমোগ্লোবিন, ইএসআর, তারপর আরবিসির কিছু ইন্ডিসেস পাবো আমরা, দেখেন এই যে আরবিসি কাউন্ট, এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি, আরডিডব্লিউ, তারপর ম্যাক্রো আর মাইক্রো আর, এগুলো বলেছিলাম আমি, যে পোস্টটা দিয়েছিলাম সেখানে আমরা দেখাইছিলাম। তো এটার আমরা ডিটেলস পরে যাব কোনটা কি জিনিস, এগুলো নিয়ে সময় নষ্ট করব না। এখন দেখেন এখানে কিছু জিনিসপত্র আছে, এই যে এই পাশে একটা ছবি আছে দেখেন। এই জিনিসটাও আসলে মেশিনে দেখা যায়, কিন্তু এটা আপনারা পান না, আপনাদের কাছে আসে না। এটা আমরা পরে বলবো জিনিসটা কি। কিন্তু আপনারা মেশিনে চাইলে বা সিসম্যাক্স বা যেগুলো আধুনিক মেশিন আছে সেগুলোতে আপনারা যদি বলেন যে আমার মেশিন রিপোর্টটা দেন, তখন তারা হয়তো এই রিপোর্টটা দিবে, মেশিন রিপোর্টটা। তো মিউট করতে বলছে একজন, আপনি একটু মিউট করে নেন যে আছেন। তো মেশিন রিপোর্ট দেখলে কিছু সুবিধা আছে, সেটা আমরা পরে দেখাবো, যেগুলো এখন বললে তো হচ্ছে না, মানে আমরা এক এক করে আগে যাব। কি কি দেখবো কেন, এগুলো আমরা বলবো। আচ্ছা, নর্মাল ভ্যালু। নর্মাল ভ্যালু হচ্ছে প্রথম কথা মুখস্থ করার দরকার নেই। পরীক্ষায় যখন পাশ করে আসছেন তখন মুখস্থ করছেন এনাফ। এখন তো আপনার মুখস্থ করতে হবে না, আপনার রিপোর্টে দেওয়া থাকে, অথবা আপনি নিজের টেবিলে যেখানে বসেন প্র্যাকটিস করেন, সেখানে একটা কাগজ সাটায় রাখতে পারেন যে এটা আপনার নর্মাল ভ্যালু। আর এটা তো ল্যাব টু ল্যাব ভ্যারি করে, মেশিন টু মেশিন ভ্যারি করে, যার কারণে ওই মেশিনের জন্য যেটা, সেটাই নর্মাল। এই মানে ইউনিভার্সাল নর্মালটা পড়ে লাভ না। ইউনিভার্সাল আমাদের বইপত্র যেগুলো আসে সেগুলো ম্যাক্সিমাম হচ্ছে বাইরের দেশের।
তো আপনার নিজের প্র্যাকটিসের সাথে সাথে আপনি যে চিন্তা ভাবনা করে দিবেন যে বাংলাদেশি মানে পিপলের জন্য কেমন, কোনটা নর্মাল, সেটা নিজেই বুঝে যাবেন। তো এই জন্য এই নর্মাল ভ্যালুগুলো বলতেছি না, যে কয়টা আমরা আলোচনা করব মানে বিশেষ করে হিমোগ্লোবিন আর বিসি, এগুলো তখন আমরা আলোচনা করব। তো হিমোগ্লোবিন আমরা বেশি হয় কখন, কম হয় কখন, এগুলো আসলে আমার চেয়ে আপনারা ভালো জানেন। এই জন্য এগুলো নিয়ে কথা বলবো না, যাদের দেখার ইচ্ছা পরে দেখে নেবেন আর কি। হিমোগ্লোবিন ডিক্রিজ করে আমরা জানি এনিমিয়াতে, হ্যাঁ। তো এনিমিয়ার ডেফিনেশন নিয়ে কিছু ক্যাচাল আছে আর কি। যদিও সব বইয়ে বলতেছে এনিমিয়া মানে হিমোগ্লোবিন কমে যাওয়া, কিন্তু আমাদের রবিন্স প্যাথোলজির যে বইটা, তার দাবি হচ্ছে এনিমিয়া আসলে আরবিসি কমে যাওয়া। কিন্তু আরবিসিটা হচ্ছে অ্যাকুরেটলি দেখা কঠিন, নানা ঝামেলা হয় এই ডিহাইড্রেশন বা এইসব ভলিউম চেঞ্জের কারণে। এই কারণে আমরা এটা সহজ মেজারমেন্ট হিসেবে হিমোগ্লোবিন বা হেমাটোক্রিট দেখে এনিমিয়া ডায়াগনোসিস করি। বাস্তবিক অর্থে আরবিসি কমে যাওয়া হচ্ছে এনিমিয়া। তো হিমোগ্লোবিন বাড়ে কমে এগুলো আপনারা জানেন, এগুলো নিয়ে কথা বলবো না। আমরা কথা বলবো যে আপনার রিপোর্টটা, এবার অ্যাকচুয়াল রিপোর্টিংটা নিয়ে আসি। আপনি রিপোর্ট নিয়ে আসলে, একটা সিবিসি রিপোর্ট নিয়ে আসলে আমরা প্রথমে যেটা দেখি সেটা হচ্ছে হিমোগ্লোবিন। তার হিমোগ্লোবিন কেমন, এই ফিগারটা একটু মাথায় রাখলে আপনাদের সুবিধা হবে। আপনি দেখে নেবেন প্রথমে হচ্ছে যে হিমোগ্লোবিনটা কেমন। তার প্রথমে আপনি চোখ দিবেন হিমোগ্লোবিনের দিকে, আপনি দেখলেন হিমোগ্লোবিন কম, ভালো কথা। এরপর আপনি যাবেন এমসিভির দিকে, আমরা রিপোর্ট দেখাবো। তার আগে এটা একটু বলে নিই। এমসিভি আপনারা জানেন মিন কর্পাসকুলার ভলিউম, মানে এটা আরবিসির গড় আয়তন কত, গড় ভলিউম কত, তাই তো? এটা তো সহজ হিসাব। আচ্ছা, যদি এর মধ্যে জুম চলে যায় তার মানে বুঝতে পারতেছেন টাইম শেষ হলে আবার জয়েন দিবেন আর কি। তো আরবিসি মানে একটা আরবিসির এভারেজ ভলিউম কতটুকু, এটা হচ্ছে এমসিভি, ভালো কথা। আর এমসিএইচ হচ্ছে একটা আরবিসিতে এভারেজে কতটুকু হিমোগ্লোবিন থাকে, এটা এমসিভি। আর এমসিএইচ হচ্ছে একটা সার্টেন ভলিউম অফ আরবিসির ভিতরে তার হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন কত। এমসিএইচ আর এমসিভি একটু আলাদা, হ্যাঁ, যদিও একই রকম। একটা আরবিসিতে কতটুকু হিমোগ্লোবিন, এটা ধরা যাক একটা আরবিসি যদি আমি একটা বোতল ধরি, সেখানে ধরা যাক 500, কি বলা যায়, একটা 500 ml বোতলের ভিতর ধরা যাক 300 ml পানি আছে, তাহলে এটা হচ্ছে এমসিএইচ। আর কনসেন্ট্রেশন অনুসারে হিসাব করলে দেখা যাবে হয়তো 60% পানি আছে বোতলটার, এটা হচ্ছে এমসিএইচসি, কিছুটা এরকম আর কি, সহজে বললাম। তাহলে আমরা যে হাইপোক্রিমিয়া বলি, এটা আসলে এমসিএইচ দিয়ে দেখা হয় না মেইনলি। এটার হচ্ছে এমসিএইচসি, মানে কনসেন্ট্রেশন। যখনই ঘনত্বের ব্যাপার আসবে, পার্সেন্টেজ কত, মানে আমি ধরা যাক এই যে মানে পার্সেন্টেজ দেখলে আমি বুঝবো যে আমার আসলে কতটুকু আছে। আমি মানে এই যে একটা সেল আরবিসি সেল বড় হয়েছে, সেই তুলনায় হিমোগ্লোবিনে বাড়ছে, তখন তার মানে এমসিএইচ বাড়বে। কনসেন্ট্রেশন কেমন, সেলও সাইজও বড় হয়েছে, হিমোগ্লোবিনও বেশি হয়েছে, দেখা গেলো যে দুটাই একই পরিমাণে বাড়ছে, তখন দেখা যায় কনসেন্ট্রেশনটা আগের মতোই আছে। মানে এমসিএইচসি নর্মাল থাকতে পারে, এরকম হইতে পারে, সেটা আমরা পরে বলবো। তো আপাতত এখানে স- সহজ কথাবার্তা থাকি যে আপনার এমসিবি হচ্ছে কম, লো এমসিবি। আপনি প্রথমে দেখছেন হিমোগ্লোবিন কমে গেছে, ভালো কথা। এরপর চোখে দিচ্ছেন এমসিবির দিকে, মানে আরবিসির সাইজ কেমন। তো এমসিবি থেকে আমরা একটা জিনিস বলতে পারবো যে আরবিসির সাইজটা নর্মাল হচ্ছে ছোট, নাকি নর্মালি, নাকি নর্মাল হচ্ছে বড়। তো এমসিবির রেঞ্জ কত, এটা হচ্ছে বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাবেন। তো আপনি এটা ধরে নিলাম, আজকে আমরা আলোচনার সময় বলবো এমসিবির রেঞ্জ হচ্ছে 80 থেকে 100 ফেমটোলিটার এমসিবি। তার মানে এমসিবি যদি লো হিমোগ্লোবিন পেয়েছেন, এখন আপনি এমসিবিটা কম পাইলেন, তাহলে আপনি কি ভাববেন, যেটা আপনার এমসিবিটা কম, এই তো? কথা বুঝতে পারছেন তো? হিমোগ্লোবিন দেখে তারপর এমসিবির দিকে তাকাইলেন, দেখলেন এমসিবি কম, লো, তাহলে আমরা কি বলবো, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, তাই তো? হাইপোক্রোমিক পরে কথা বলতেছি, তাহলে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। এর ভিতরে আমরা চারটা কমন এক্সাম্পল আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি: আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, সিডারোপ্লাস্টিক অ্যানিমিয়া, এনিমিয়া ক্রনিক ডিজিজ। তো সিডারোপ্লাস্টিক অ্যানিমিয়ার কথা বাদ দিই, আমরা মেইনলি কথা বলবো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আর থ্যালাসেমিয়া, আমাদের দেশ তো খুবই কমন। তো আমরা কি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নাকি থ্যালাসেমিয়া, এটা বুঝবো কেমনে? তো এই জন্য আমরা দুটো জিনিস দেখতে পারি, একটা হচ্ছে আরডিডাব্লিউ, আর একটা হচ্ছে মেনজার ইন্ডেক্স। আরডিডাব্লিউ হচ্ছে রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ, মানে হচ্ছে ওয়াইড, ওয়াইড এর নাউন আর কি, উইথ মানে রেড সেলের ডিস্ট্রিবিউশন কতটা এরিয়া জুড়ে হয়েছে। এটা আমি একটু পর দেখাচ্ছি। আচ্ছা, এখনই দেখা আসি, এটা একটু ক্লিয়ার করতে হবে। রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়াইড মানে রেড সেলের সাইজ ভেরিয়েশন কতটা, এটা হচ্ছে আরডিডাব্লিউ দিয়ে দেখি। মানে ভেরিয়েশন অফ সাইজকে আমরা বলি না অ্যানাইসোসাইটোসিস, সেই সাইটোসিসের পরিমাপ হচ্ছে আসলে আরডিডাব্লিউ, নিউমেরিক্যাল যদি আমরা প্রকাশ করি অ্যানাইসোসাইটোসিসকে, মানে ভেরিয়েশন অফ সেল সাইজ, রেড সেল সাইজ,
এটা দেখবো হচ্ছে আরডিডাব্লিউ দিয়ে। আর মেনজার ইন্ডেক্স কি সেটা বলতেছি, আগে আরডিডাব্লিউটা হ্যাঁ। ক্লিয়ার করি একটু, যে আরডিডাব্লিউটা কি। কাটটি। আরডিডাব্লিউটা কি আমরা একটু দেখি। ধরা যাক এইরকম একটা আমরা যদি গ্রাফ চিন্তা করি, যে এটা এটা একটা ধরলাম গ্রাফ, এটা ওয়াই এক্সিস আর এটা হচ্ছে এক্স এক্সিস। এদিক দিয়ে আমি দেখালাম হচ্ছে ভলিউম, আর এদিক দিয়ে হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে কত কতটুকু কি। আচ্ছা, তো ভলিউম মানে হচ্ছে আরবিসির ভলিউমের কথা বলতেছি। ধরা যাক এটা কথা কথা, এটা 50 50 ফাইভ লিটার, এটা 60, এটা 70, এটা 80, 90, এটা 100, এটা 110, এরকম আর কি কথার কথা। তো এই যে ধরলাম 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, যেমনই হোক হইলো। তো ধরা যাক আমার শরীরে আমার শরীরে যে আরবিসি গুলো আছে, সবচেয়ে ছোট আরবিসি হচ্ছে 60 ফেমটোলিটার। এই এই লেভেলের কিছু আরবিসি আছে। ম্যাক্সিমাম দেখা যাক হচ্ছে 80 ফেমটোলিটার জুড়ে, মানে এই 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 রেঞ্জে প্রচুর আরবিসি, 80 ফেমটোলিটার সাইজের। কিছু আছে 100 ফেমটোলিটার সাইজের। তাহলে আমার ডিস্ট্রিবিউশন কাপটা হবে এরকম, মানে এই যে 60 থেকে শুরু হয়ে সবচেয়ে বেশি 80তে, তারপর 100 পর্যন্ত। তাহলে এইটা হচ্ছে ধরলাম আমার হচ্ছে ডিস্ট্রিবিউশন ওয়াইজ, এই 60 থেকে 100 পর্যন্ত। এটা কিন্তু সহজে বোঝার জন্য, 60 থেকে 100 পর্যন্ত ডিস্ট্রিবিউশন ওয়াইজ। তাইলে যদি আমি ভেরিয়েশন অফ সেলের সাইজ আরো বেশি হয়, ধরা যাক আমার শরীরে কিছু আছে 30 ফেমটোলিটারের সেল, আমরা কথার কথা বললাম যে এখানে কিছু সেল আছে। কিছু আছে 110 ফেমটোলিটারের সাইজের সেল, মানে অনেক বড়। কিছু আছে 80 90 60 70 এর মধ্যে। তাহলে আমার ডিস্ট্রিবিউশন কার্ভটা কিরকম হবে, এইখান থেকে বিস্তৃত হয়ে এইখান থেকে এই পর্যন্ত যাবে না? তার মানে আমার এই ওয়েথটা বা উইথটা, ডিস্ট্রিবিউশন উইথটা বেশি হলো না? তার মানে যত বেশি ভেরিয়েশন থাকবে তত বেশি উইথ হবে। And এটার সুবিধা কি বা এটা কেন দেখবো, একটা আমরা অন্য একটা জিনিস দেখি, জাস্ট বলে এটা শেষ করতেছি। ধরা যাক কারো মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া আছে, মানে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া আছে। তার মানে অনেক ছোট 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 সেল আছে। একই সাথে তার যদি ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি থাকে, তার মানে তার ম্যাক্রোসাইটিক এনিমিয়াও হবে। তারপরে তার বড় বড় সেলও আছে, ছোট ছোট সেল আছে। তখন আরডিডব্লিউটা কেমন হবে? তখন আরডিডব্লিউটা কেমন হবে? ধরা যাক এখান থেকে যদি ধরি, দেখা যাবে এইখানে একটা এরকম মাইক্রোসাইট হয়েছে, আবার এদিকে গিয়ে আর একটা বড় এরকম হয়েছে। মানে হচ্ছে মূল কথা এখান থেকে এই পর্যন্ত মানে অনেক বড় হবে উইথটা। তা আরডিডব্লিউ হচ্ছে রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ, তার মানে যত বেশি ভেরিয়েশন হবে তত বেশি বড় হবে। এখন আমরা ফিরি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া এবং থ্যালাসেমিয়া। ইন্টারেস্টিং জিনিস কি, যে আয়রন ডেফিসিয়েন্সি একটা এনিমিয়া, যেহেতু একটা নিউট্রিশনাল এনিমিয়া। আয়রন তো হঠাৎ হঠাৎ করে এই মাত্র এই মুহূর্তেই তো হঠাৎ করে ঘাটতি হয়নি, দীর্ঘদিন ধরে আস্তে 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 ঘাটতিটা লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে হয় কি, যে কিছু থাকে হচ্ছে নর্মোসাইটিক সেল, কারণ তৈরি হয়ে আছে কিছু নর্মাল নর্মাল সেল। আবার যেহেতু যত বেশি ঘাটতি হচ্ছে আস্তে আস্তে, তত ছোট ছোট সেল তৈরি হইতেছে। আস্তে আস্তে আরো ছোট তৈরি হইতেছে, মানে আস্তে আস্তে মাইক্রোসাইটিক সেল তৈরি হইতেছে। তার মানে এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে কিছু সেল থাকবে নর্মাল শেপ বা নর্মাল সাইজে, কিছু সেল থাকবে ছোট সাইজে, কিছু সেল থাকবে আরো ছোট সাইজের। মানে আমি যেটা বলতে চাচ্ছি, যে ভেরিয়েশনটা অনেক বেশি হবে, মানে আরডিডাব্লিউটা বেশি হবে। এইটা ক্লিয়ার কিনা? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে তার মানে আরডিডাব্লিউটা বেশি হবে। থ্যালাসেমিয়া যেহেতু জেনেটিক ডিজিজ, তো ক্ষুদ্র ক্ষুদ্রই তৈরি হবে, সব প্রায় একই মাপেরই। এবং এই সাইজ ভেরিয়েশনটা কম হবে সাধারণত, তাই হয়। এটা অ্যাবসলিউট কোনো সত্য না। তো থ্যালাসেমিয়াতে বেশি হতে পারে। তাহলে আমি যেটা বুঝতে চাচ্ছি যে থ্যালাসেমিয়াতে তাহলে সাইজ ভেরিয়েশনটা কম হবে, মানে আরডিডাব্লিউ সাইজ ছোট হবে। আর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে এটা বড় হবে। তাহলে আমরা যদি যখন মাইক্রোসাইটিক হাইপোক্রোমিয়া আমরা ধারণা করবো, প্রথমে দেখলাম হিমোগ্লোবিন কম, তারপর দেখলাম এমসিভি কম, এখন আমাদের সামনে দুইটাই সাধারণত টার্গেট, আয়রন ডেফিসিয়েন্সি নাকি থ্যালাসেমিয়া। তখন আমরা আরডিডব্লিউ দিকে চল দিব। আরডিডব্লিউ সাধারণত সিভি, এটাই ম্যাক্সিমাম রিপোর্টে দেখবেন আরডিডব্লিউ সিভি লেখা আছে 11.5 থেকে 14.5। ওই মেশিনে যদি অন্য কোনো রেফারেন্স থাকে তাহলে মেশিনের জন্য সেটাই। তো আমি যদি দেখি যে একজনের আরডিডব্লিউ 22%, 14.5 লিমিট, সেখানে হচ্ছে 22%, মানে অনেক বেড়ে গেছে, মানে সাইজ ভেরিয়েশনটা বেশি। তার মানে আমি তখন ধরে নিব এটা মোস্ট প্রবাবলি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। আমরা একটু পরে দেখাবো রিপোর্টে সেটা। এটা ক্লিয়ার কিনা এই কথাটা, যে আমরা আরডিডব্লিউ দেখে কেমনে ডায়াগনোসিসের দিকে যাব। এখন আমরা যদি এরপর একটা কথা দেখি, যে কি বলেছিলাম, মেনজার ইন্ডেক্স। মেনজার ইন্ডেক্সটা কি? যদি বলি যে আরডিডব্লিউ এবং মেনজার ইন্ডেক্স এর মধ্যে কোনটা দিয়ে মানে পৃথক করাটা বেশি বাস্তবসম্মত, বেশি স্পেসিফিক,
মানে আইডিয়া এবং থ্যালাসেমিয়ার মধ্যে, তাই বলবো মেনজার ইন্ডেক্স। মেনজার ইন্ডেক্সটা কি? আমরা একটু লেখার জায়গা খুঁজি, এখানে ফাঁকা যেহেতু আছে এখানে লিখি। মেনজার ইন্ডেক্স হচ্ছে, আপনি দেখবেন এমসিভি কত, এমসিভি ডিভাইডেড বাই আরবিসি কাউন্ট। এটা মাথায় নিয়ে রাখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই মানে প্রয়োজনীয় জিনিস। এমসিবি মানে হচ্ছে, এমসিবি নর্মালি আমরা ফ্যামিলি অ্যাকাউন্ট করি, সেটা সেই ফ্যামিলি যেটা পাই সেটার মান, ধরা যাক কারো পাইলেন 60 ফ্যামিলি। আরবিসি মানে যত মিলিয়ন পার কিউবিক মিলিমিটার, ধরলাম 4। তাহলে যদি কারো 60 হয় এমসিবি, 4 হয় হচ্ছে আরবিসি, তার মানে এই ভাগ করলে কত হবে? 15। তো মেনজার ইন্ডেক্সের কথা হচ্ছে, যদি আপনার লেস দেন 13 হয়, লেস দেন 13 হলে সেটা হচ্ছে থ্যালাসেমিয়ার পক্ষে, আর 13-র বেশি হলে সেটা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার পক্ষে। সাধারণত এটাই কাট পয়েন্ট। কিছু জায়গায় ভ্যারি করতে পারে, কেউ 14 বলতে পারে এরকম, কিন্তু 13ই হচ্ছে সাধারণত ধরা হয়। তাহলে 13-র কম হইলে, মেনজার ইন্ডেক্স যদি 13-র কম হয়, তাহলে আপনার এটা থ্যালাসেমিয়ার পক্ষে যাবে। 13-র বেশি হলে আরডিবিসিএর পক্ষে যাবে। তাহলে বেশি কম দিয়ে মনে রাখতে পারেন। আবার আরডিডব্লিউ যদি কম হয়, এটাও থ্যালাসেমিয়ার পক্ষে। আরডিডব্লিউ যদি বেশি হয়, এটাও আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার পক্ষে। তাহলে দুইটা জিনিসই বেশি হওয়াটা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার পক্ষে যায়। আর এটা এক্সাম্পল না দিলে, শুধু থিওরি বলে লাভ নাই, আপনাকে একটা ফিগার দেখাই তাহলে হয়তো আপনি ক্লিয়ার হবে। দেখি আমরা পরে এটাতে আসছি। তো আমরা যেটা বলছিলাম যে এই ইন্ডেক্স বা আরডিডব্লিউ কোন কাজে লাগবে সেটা একটু দেখা দরকার। আমরা এই রিপোর্টটা যদি দেখি, দেখেন হিমোগ্লোবিন 10, তাহলে আমাদের তো একটা সন্দেহ হবে যে এটা একটা এনিমিয়া। হিমোগ্লোবিন 10, তাহলে আমরা বললাম কি, প্রথমে দেখলাম হিমোগ্লোবিন যে কম। এখন আমি চোখ দিয়ে একটু এমসিভির দিকে, এই যে এমসিভি দেখেন 69.1। তো এমসিভি আমরা ধরলাম কি 80 থেকে 100, বা যে যে ল্যাবে যেরকম রেফারেন্স, যেমন এই ল্যাবে আমার রেফারেন্স রেঞ্জ হচ্ছে 76 to 96। যাই হোক, এটা তো মোটামুটি এরকম রেঞ্জেই থাকে। তো এমসিবি হচ্ছে তাহলে 69, তাহলে অবশ্যই কম। তাহলে হিমোগ্লোবিন কম, এমসিবি কম, তাই এমসিএইচও কিন্তু কম, এই 24, 27 থেকে 32 নর্মাল, 24 হচ্ছে কম। যাই হোক, একটা নিজের প্র্যাকটিক্যাল লাইফ থেকে একটা উদাহরণ, একটা মানে কথা বলে রাখি যেটা কাজে লাগবে। সেটা হচ্ছে, সাধারণত এমসিএইচসি এটাও কম হওয়ার কথা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে, কিন্তু আমি যত রিপোর্ট দেখছি আমার লাইফে, মোটামুটি কোনো মেশিনেই কখনোই দেখিনি এমসিএইচসি কম থাকে, যার কারণে এটা নিয়ে মাথা ব্যথা করার খুব একটা দরকার নাই। গেল। তাহলে আপনি হিমোগ্লোবিন কম পেয়েছেন, এমসিবি কম পাইলেন, তার মানে আপনি বললেন যে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক বা এমসিএইচ ও কম, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। এখন এটা আয়রন ডেফিসিয়েন্সি নাকি থ্যালাসেমিয়া, একদিকে তো আপনার যাইতে হবে চিকিৎসা দিতে হলে। আমি কি বললাম, আরডিডব্লিউ দেখবো। দেখেন এই যে আরডিডব্লিউ কত, 24.6। নর্মাল কত, 12.8, 1 প্লাস মাইনাস 1.2, মানে ওই যে যেটা বললাম 11.5 থেকে 14.5 বলতে গেলে। তাইলে এটা কি নর্মাল আছে? অনেক বাড়ছে। তা আমরা কি বললাম, আরডিডব্লিউ বাড়ে কোথায়? সেল সাইজ ভেরিয়েশন হয় যেখানে বেশি, সেটা কোথায় হয়? আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে। তাইলে এটা আয়রন ডেফিসিয়েন্সির পক্ষে গেল। ঠিক আছে, তাহলে আরডিডব্লিউ দিয়ে কিন্তু আমি মোটামুটি একটা আইডিয়া পাইলাম যে এটা আয়রন ডেফিসিয়েন্সির পক্ষে গেল। হ্যাঁ, একজন পেয়ে দিয়েছেন। তাহলে একইভাবে এটা দেখি, দেখেন কত কম হিমোগ্লোবিন, ডান পাশেরটা দেখি 5.1। টোটাল আরবিসি এটা অনেক কম, 3। এসডিআর। হ্যাঁ, কিছু বললেন কিনা? হিমোগ্লোবিন কম স্যার তো। জি, স্ক্রিন এই হচ্ছে আরডি না স্যার। ডব্লিউ যে এসডি আর সিবি এই দুইটা দিয়ে কি বোঝানো হয়েছে? এটা মানে আমাদের ক্লিনিক্যাল লাইফে বা বাস্তব জীবনে এটা না জানলেও চলবে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, একটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এটা জানার দরকার নাই। সব জায়গাতে মোটামুটি সিভিটাই দেখা হয়, এটাই সব মেশিনে আমরা দেখি মোটামুটি। এটাই বেশি ভালো আর কি এইচডির চেয়ে। এবারে সিভিটা হচ্ছে এমসিবির সাথে একটা কানেকশন আছে আর কি। হ্যাঁ, তো আমরা আবার ডান পাশে চলে আসি যে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন হচ্ছে কম। তা আমি কি বললাম, এবার দেখেন আপনি এমসিভিও কম। তাহলে আপনি একটা দেবেন যে আইডিয়া নাকি থ্যালাসেমিয়া, যে কোনো একদিকে যাবেন। কি বললাম, আরডিডব্লিউ দেখতে, দেখেন 20.4, তাহলে এটাও বেশি। তার মানে আপনি ধরে নিলেন যে এটা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হওয়ার কথা। মেনজার ইন্ডেক্স আমরা বলবো। এখন মেনজার ইন্ডেক্সটা দেখি দুই জায়গায়।
মেনজার ইন্ডেক্সটা দেখি, দেখেন এই যে এখানে আমি ভাগ করে রাখছি, কারণ এগুলো ভাগ করা এখন সময় নষ্ট হবে। সেটা হচ্ছে কত, 69.1। হ্যাঁ, আপনাদের কাছে ক্যালকুলেটর থাকলে আপনি করতে পারেন। এমসিবি ডিভাইডেড বাই আরবিসি কাউন্ট 4.11। এই 69-কে 4.11 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 16.8। আমরা কি বললাম, মেনজার ইন্ডেক্স 16.8, মানে কি 13-র বেশি না কম? 13-র বেশি। বেশি হলে কোন দিকে যাবে? আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়ার দিকে। ঠিক আছে, গেল। এখন ডান পাশেরটা একটু মেনজার ইন্ডেক্সটা দেখি। এই যে 62.2 এমসিবি ডিভাইডেড বাই আরবিসি কাউন্ট 3.15, অনেক কম। স্যার এমআই এর বিষয়টা আরেকবার একটু বলেন প্লিজ স্যার। মেনজার ইন্ডেক্সটা হচ্ছে এমসিভি ডিভাইডেড বাই আরবিসি। এমসিভি আপনার কত আছে, সেটাকে আপনার আরবিসি কাউন্ট দিয়ে ভাগ দিবেন। এমসিভি ইন ফেমটোলিটার, ফেমটোলিটারই তো আমরা দেখি। আরবিসি কাউন্ট মিলিয়নে, মিলিয়নেই দেখি। তাহলে এমসিভি দেখেন এখানে কত, 62.2। আর আরবিসি হচ্ছে 3.15। এই 62.2-কে, 62.2-কে আপনার যদি 3.15 দিয়ে ভাগ দেন, আমি আগে ভাগটা করে রেজাল্টটা বের করে রাখছি, সেটা হলো 19.7 হবে। 19.7। তো মেনজার ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে 13, 13টা হচ্ছে আমাদের কাট কাট পয়েন্ট। 13-র কম হলে থ্যালাসেমিয়ার দিকে যাবে, 13-র বেশি হলে আয়রন ডেফিসিয়েন্সির দিকে যাবে। 13-র বেশি হলে কেন আয়রন ডেফিসিয়েন্সির পক্ষে যায় সে ব্যাখ্যা আমরা দিয়েছি। যে আচ্ছা, ওই ব্যাখ্যা মানে দেওয়া হয়নি, আমরা ব্যাখ্যা দিয়েছিলাম আরডিডব্লিউ কেন আয়রন ডেফিসিয়েন্সিতে বেশি হয় সেটা বলেছিলাম। আর ইয়াতে কি হয়, প্রায় একই রকমের ব্যাখ্যা। সেটা ডক্টর হচ্ছে দেখেন আশরাফ, প্লিজ থ্যালাসেমিয়াতে আপনারটা মিউট করেন প্লিজ। থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়াতে কেন এমআই বেশি হয়, মেনজার ইন্ডেক্স বেশি হয়, সেটা একটু বলি। সেটা হচ্ছে থ্যালাসেমিয়া একটা জেনেটিক ডিজিজ। তো আপনার এখানে গ্লোবিন চেনের ডিফেক্ট, গ্লোবিন চেন কম সিনথেসিস হইতেছে। তো ছোট 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 আরবিসি তৈরি হইতেছে, কিন্তু কোনো নিউট্রিশনাল ঘাটতি নাই। মানে আরবিসির অ্যামাউন্ট বেশি তৈরি হতে বোনের কোনো সমস্যা হচ্ছে না। আপনারা জানেন থ্যালাসেমিয়াতে ইরিথ্রয়েড হাইপারপ্লাসিয়া হয়। ইভেন এই যে এগুলো সব ফুলে ফুলে ওঠে এই কারণেই, মঙ্গলয়েড ফেস হয়। তার মানে থ্যালাসেমিয়াতে আপনার বেশি পরিমাণে আরবিসি সিনথেসিস হইতেছে, যদিও সেগুলো সাইজে ছোট, কিন্তু আরবিসির পরিমাণটা বেশি। তো মেনজার ইন্ডেক্স যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে কি বললাম, এমসিভি বাই আরবিসি। তো থ্যালাসেমিয়াতে যদি আরবিসি বেশি বেশি হয়, তো নিচেরটা বেশি হর আর লব, তাই তো আমরা জানি যে উপরেরটা আর নিচেরটা এর তো রেশিও, ভাগ দিলে যা হবে। তো নিচেরটা যদি বেড়ে যায়, তাহলে এই রেশিওটার মান কমবে। থ্যালাসেমিয়াতে যেহেতু আরবিসি প্রোডাকশনে ঝামেলা নাই, প্রচুর প্রোডাকশন হইতেছে, বেশি হইতেছে, এই কারণে দেখবেন থ্যালাসেমিয়াতে সাধারণত আরবিসি কাউন্ট একটু বেশি থাকে। মানে বিশেষ করে ট্রেটের কথা বলতেছেন না, থ্যালাসেমিয়া ট্রেট, ডিজিজ না কিন্তু। থ্যালাসেমিয়া ট্রেটের কথা বলতেছে, আয়রন ডেফিসিয়েন্সির সাথে থ্যালাসেমিয়া ট্রেটের মোটামুটি মিল পাওয়া যায়। ডিজিজ হলে তো খুব খারাপ অবস্থা, সেটা অন্য কথা। তো যেহেতু তার ট্রেট তেমন সমস্যা নাই, প্রচুর আরবিসি তৈরি হইতেছে, তাহলে আরবিসি কাউন্ট বেড়ে যাবে। নিচেরটা যদি বেড়ে যায় রেশিও, উপরেরটা যদি, উপরটা কম হবে সেটা তো বললামই। এমসিবি কি হবে থ্যালাসেমিয়াতে, যেটা বললাম যে অনেক ছোট 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 সেল হবে, তার মানে এমসিবিও কম আরবিসিতে। উপরেরটা কমতেছে, নিচেরটা যদি বাড়ে, তাহলে রেশিও কমবে। থ্যালাসেমিয়াতে এই জন্য 13 কম পাওয়া যায়। আর আয়রন ডেফিসিয়েন্সি কি বললাম, যে আরবিসি কিন্তু অত বেশি তৈরি হয় না, কারণ আপনার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে। বোন ম্যারো চেষ্টা করলেও তো পারতেছে না, আয়রন নাই। যখন আরবিসি কম থাকে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে, তাহলে এমসিবি বাই আরবিসি তে যদি আরবিসি কম হয়, এটা যদি কম থাকে, নিচেরটা যদি কম থাকে, তাহলে তো রেশিও বাড়বেই। ধরা যাক আমরা যদি ফিক্সড রাখি উপরেরটা, ধরা যাক উপরেরটা 60, থ্যালাসেমিয়াতে আরবিসি 5, তাহলে 5 12 60, কথার কথা। উপরটা 60ই আছে, আর আর আয়রন ডেফিসিয়েন্সি এনিমিতে এটা হবে 4, তাহলে 4 15 60। তাহলে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিতে এটা একটু বাড়ে, বেঞ্জার ইন্ডেক্স। এই হচ্ছে মূল কথা। তাহলে বেঞ্জার ইন্ডেক্স দেখবো আর ডিডাব্লিউ দেখবো, যে এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে হলে। খুব দ্রুত বলে ফেলতেছি মনে হয়। তাহলে এটা বুঝলাম। আরেকটা কথা, আরেকটা হচ্ছে যে এই বেঞ্জার ইন্ডেক্সের মধ্যে আরেকটা নাম আছে সেগাল ইন্ডেক্স। এটাও ওই একই জিনিস। এটা বলা হয় যে আরেকটু অ্যাকুরেট, কিন্তু এটা করা হয় না সাধারণত। মানে এটা একই জিনিস, মানে এমসিভি বাই আরবিসি যেটা পড়লেন, ওই জায়গায় শুধু এমসিভি স্কোয়ার, এমসিভি বাই আরবিসি বললাম না আমরা, এটা স্কোয়ার দিয়ে ভাগ দিলে যেটা হয় সেটাই আর কি, সেই একই রেজাল্ট। এটার কাট মার্ক হচ্ছে 972। 972-এর কম হলে থ্যালাসেমিয়া ট্রেট, 972-এর বেশি হলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। একই জিনিস, জাস্ট স্কোয়ার করছে আর কি, আরেকজন বের করছে এই জন্য। তাহলে আমরা একটু আবার আগের জায়গায় ফিরে যাই।
সেটা হচ্ছে এই স্যার জায়গায় আরেকটা আমরা আছে না দেখলাম। স্যার, আরডব্লিউ ইন্ডেক্স? হ্যাঁ, হ্যাঁ, ওইটা হচ্ছে রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়াইজ ইন্ডেক্স, এত দরকার নাই আমাদের। মোটামুটি কাজ চলতে এগুলোই লাগবে। লো হিমোগ্লোবিন দেখলাম, এমসিবির দিকে তাকাবো। এমসিবি দেখলাম হচ্ছে লো, তাহলে আমাদের মাথায় আসবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, বাংলাদেশের প্রেক্ষাপটে এবং থ্যালাসেমিয়া। তো আয়রন ডেফিসিয়েন্সি এবং থ্যালাসেমিয়া ট্রেড কাছাকাছি থাকে, তখন আমরা দেখবো আরডিডাব্লিউ এবং মেনজার ইন্ডেক্স। এই দুটোর মধ্যে যদি কোনটা কনফিউশন হয়, তাহলে আমি বেছে নিবো হচ্ছে মেনজার ইন্ডেক্সকে। মানে এটা একেবারে কোনোটাই অ্যাবসলিউট কিন্তু না, আপনার ফার্দার টেস্টিং করতেই হবে। কিন্তু আপনি প্রাথমিক ট্রিটমেন্ট বা যে কোনো কিছু প্রাথমিক অ্যাপ্রোচ গুলো আপনি এর উপর করতে পারবেন। তো আরডিডাব্লিউ হচ্ছে ডিস্ট্রিবিউট সেল সাইজ কতটুকু ভ্যারি করতেছে, যেটা বললাম যে এটা কেন কাজে লাগবে সেটা আমরা একটু পরে আবার দেখবো, আরডিডাব্লিউ টা কেন জরুরি। মেনজাইটিস বললাম। এখন আপনি দেখলেন হচ্ছে এমসিভি নর্মাল, হিমোগ্লোবিন কম, তার মানে এনিমিয়া ধরে নিলেন। কিন্তু এমসিভি নর্মাল মানে সেলের সাইজ ঠিক আছে, সাইজ ঠিক থাকার পরেও এনিমিয়া। তাহলে কেন এগুলো আমরা জানি, নর্মোসাইটিক এনিমিয়া, অ্যাকুট ব্লাড লস বা হিমোলাইটিক এনিমিয়া, ক্রনিক ডিজিজ বা অ্যাপ্লাস্টিক এনিমিয়া, এগুলো তো হয়। তো তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে রেটিকুলোসাইট কাউন্ট দেখতে পারি। মানে রেটিকুলোসাইট কাউন্ট কিছু মেশিনে এখন দিয়ে দেয়, এখন ম্যাক্সিমাম মেশিনে এখনো পাবেন না এটা বাংলাদেশে। তাহলে এটার জন্য আলাদা টেস্ট আছে, কিছু প্রোভাইটাল স্টেইন দিয়ে দেখা যায়। যাই হোক, রেটিকুলোসাইট কাউন্ট আপনি দেখতে দিতে পারেন। তো রেটিকুলোসাইট কাউন্ট যদি বেশি থাকে আমরা কি বুঝি, যে বোন ম্যারো বেশি বেশি আরবিসি সিনথেসিস করতেছে, মানে যেহেতু জাস্ট আরবিসি ম্যাচিউর আরবিসির আগের স্টেপটাই রেটিকুলোসাইট। তো বোন ম্যারো খুবই অ্যাক্টিভ, এটা বোঝা যায় রেটিকুলোসাইট কাউন্ট যদি কারো বেশি হয়। তো বোন ম্যারো খুবই অ্যাক্টিভ, তো আপনার অ্যাকিউট ব্লাড লসে হইতে পারে, হিমোলাইটিক এনিমিয়া হলেও হইতে পারে। তো ওটা আপনি আলাদা করতে পারেন এই যে এটা দিয়ে এলডিএইচ বা বিলিরুবিন দেখে। সেল ভেঙে গেলে এলডিএইচ বাড়বে, একই কথা আরবিসি ভেঙে গেলে বিলিরুবিন বাড়বে। তার মানে যদি আপনি দেখেন এলডিএইচ বিলিরুবিন এগুলো বেড়ে গেছে, তাহলে আপনি ধরে নিলেন যেটা হিমোলাইটিক এনিমিয়া, হিমোলাইসিস হইতেছে। না হলে ধরে নিলেন হিমোলাইটিক এনিমিয়া। এখন আপনি দেখলেন হিমোগ্লোবিন কম, এমসিভি বেশি, তাহলে সেলের ভলিউম বেড়ে গেছে যদিও হিমোগ্লোবিন কম। তাহলে আপনি কি ধরবেন, ম্যাক্রোসাইটিক এনিমিয়া, মানে হচ্ছে মেইনলি আমাদের দেশে ভিটামিন বি12 বা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির কারণে হতে পারে। আপনি যে নিউরোপ্যাথিক সিমটম পান সাথে, কোনটাতে নিউরোপ্যাথিক সিমটম হয় সাধারণত, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সিতে। তাহলে ওইদিকে গেলেন পেশেন্টের যদি সিমটম থাকে। এখন আরেকটা কথা সেটা হচ্ছে এই যে এমসিভি, হ্যাঁ, এই যে এমসিভি, আমার কানেকশন আনস্টেবল দেখা দিচ্ছে। আচ্ছা, এই যে এমসিভি, এমসিভি যেটা বললাম 80 থেকে 100 একটা নর্মাল রেঞ্জ, তো আপনি কি 101 হলেই কাউকে বলে দিতে পারবেন যে ম্যাক্রোসাইটিক এনিমিয়া? এটা তো হয় না আসলে, যে রেঞ্জ থেকে একটু বের হয়ে গেছে বা 102, 103, 104 বলা যায় না, ডিফিকাল্ট। তো ধরা যাক যদি এমসিভি আপনি দেখেন কারো 110-এর বেশি, এই ক্ষেত্রে আমরা বলি যে সাজেস্টিভ অফ মেগালোব্লাস্টিক এনিমিয়া, মানে এই বি12 ফলিক অ্যাসিড। কারো যদি আপনি দেখেন 130-এর বেশি, তাহলে মোটামুটি কনফার্ম বি12 ডেফিসিয়েন্সি বা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, মানে মেগালোব্লাস্টিক এনিমিয়া। সমস্যা হইতেছে যে 100 থেকে 110, এইসব ক্ষেত্রে আপনি নিজে অবশ্যই ট্রিটমেন্ট শুরু করে দিতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন একটা পিভিএফ অন্তত করে, পিভিএফ এ কিছু ফাইন্ডিং দেখে আমরা আইডিয়া করতে পারি হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল আছে কিনা, প্রচুর পলিক্রোমাটিক সেল আছে কিনা, ফ্র্যাগমেন্টেড সেল আছে কিনা, এগুলোর ভিত্তিতে অনেক কিছু আমরা সিদ্ধান্ত নিতে পারি। যাই হোক, এই মোটামুটি এমসিবির কথা, আরেকটু আছে আমরা পরে বলতেছি। এটা তো আমি বললাম, এটাও বলে ফেলছি, এই ছবি তো দেখাইছি। আচ্ছা, এইটা কি, এই ছবিটা একটু দেখি। এটাতে হিমোগ্লোবিন দেখেন তো কত, 10.4, কম তো। তার মানে কি বললাম, কি বলতে দেখবো, এমসিভি, এমসিভি 54, কম, বেশি কম। তাহলে আমরা কি বলছিলাম, এরপর দেখবো আরডিডব্লিউ, দেখেন তো আরডিডব্লিউ কত, 17.8, বেশি। কিসের পক্ষে যাচ্ছে, কে একজন বলেন কিসের পক্ষে যায়? আয়রন আরডিডব্লিউ অ্যানিমিয়া, ডেফিসিয়েন্সি। আইজিএ। হ্যাঁ, এর পক্ষে যাচ্ছে এখন পর্যন্ত। কিন্তু এখন দেখেন তো, আমরা যদি মেনজার ইন্ডেক্স করি তাইলে কি হয়, এমসিভি 54.4, 54.4 এমসিভি ভাই, আরবিসি কত এখানে, 5.99, তাইলে রেজাল্ট হয় এটা 9.08। এখন কিসের পক্ষে যায়, মেনজার ইন্ডেক্স কিসের পক্ষে যায়, থ্যালাসেমিয়া। 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 থ্যালাসেমিয়ার পক্ষে যায়।
তো আমি বললাম কি আরডিডব্লিউ এবং মেনজার ইন্ডেক্স এর মধ্যে যদি আপনার কনফিউশন হয় কোনটাকে ধরবেন, মেনজার ইন্ডেক্স। কারণ আরডিডব্লিউ কি, সেল সাইজ ভেরিয়েশন, এটা থ্যালাসেমিয়াতে হইতে পারে, আইডিএতে হইতে পারে। এবং ইন্টারেস্টিং আরো কথা আছে কিন্তু, আমি কি বলেছিলাম থ্যালাসেমিয়া ট্রেইটে সাধারণত আরবিসি বেশি প্রোডাকশন হয়, গ্লোবিন চেইন কম সিনথেসিস হয়, কিন্তু আরবিসি কোনো নিউট্রিশনাল ঘাটতি নাই যে আরবিসি তৈরি হতে সমস্যা হবে। আরবিসি বেশি বেশি হয়, দেখেন তো আরবিসি কত। এটা কিন্তু ভালো একটা পয়েন্ট, মনে রাখবেন, বাস্তব জীবনে খুব কাজ দেবে এই পয়েন্টটা। দেখেন আরবিসি, আরবিসির মাপ দেখেন 5.99, আমার আপনার চেয়ে বেশি। 5.99 কি অনেক বেশি না? এবারে যদি আমরা 4.5 থেকে 5.5 ধরি, একটা মেল, পুরুষ, ফিমেল দেখেন, ফিমেলের তো আরো কম এভারেজ, মানে রেঞ্জ 3.8 to 4.8 মিলিয়ন, তো ওর হচ্ছে 5.99, প্রায় 6 মিলিয়ন, অনেক বেশি আরবিসি। এটাও একটা আপনার পয়েন্ট, যেটা আরএনডি বেসিসে এনিমিয়া হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ হচ্ছে তার আরবিসি বেশি। এটা সাধারণত আইডিএতে হয় না। তাহলে হিমোগ্লোবিন কম, এমসিবি কম, আরডিডব্লিউ বেশি, মনে হতে পারে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, কিন্তু দেন আরবিসি তার পক্ষে, থ্যালাসেমিয়ার পক্ষে, মেনজার ইন্ডেক্স থ্যালাসেমিয়ার পক্ষে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে থ্যালাসেমিয়ার পক্ষে এখানে, সেটা হচ্ছে থ্যালাসেমিয়াতে সাধারণত ট্রেড যেটা, সাধারণত হিমোগ্লোবিনটা কাছাকাছি হয়, নর্মালের কাছাকাছি, 10.4, খুব বেশি কম মনে হয় হিমোগ্লোবিনের নর্মাল রেঞ্জ। আচ্ছা, হিমোগ্লোবিন নর্মাল রেঞ্জ মনে রাখবেন কিভাবে, ধরেন আমরা 13 থেকে 18 ধরলাম পুরুষে, ফিমেলে হচ্ছে 12 থেকে 15, নন প্রেগনেন্ট, প্রেগনেন্ট হচ্ছে 11 থেকে 14, বা ওই চিলড্রেন হতে 11 থেকে 14, এরকম রেঞ্জ প্রায় কাছাকাছি। এভাবে মনে রাখবেন 11, 12, 13 আরবিসি, হ্যাঁ, 11, 12, 13 হিমোগ্লোবিনের রেঞ্জ, এভাবে মনে রাখতে পারেন আর কি। তাহলে দেখেন, যদি 11 একটা রেঞ্জ হয়, নর্মাল রেঞ্জ, তাহলে ও তো খুবই কাছাকাছি। এটা আসলে থ্যালাসেমিয়ার পক্ষে, থ্যালাসেমিয়া ট্রেটের পক্ষে। তাহলে অনেকগুলো জিনিস এখানে থ্যালাসেমিয়া ট্রেটের পক্ষে পাইলাম। আরো আছে থ্যালাসেমিয়া ট্রেটের পক্ষের পয়েন্ট, সেটা হচ্ছে যদি আমরা এটা ক্লিয়ার করে দিই, এই যে বয়স দেখেন, 2.5 বছর বয়স। তাইলে, এবং আমরা এটা পিভিএফ টিভিএফ করে প্রচুর টার্গেট সেল পাইছিলাম, হ্যাঁ। আরেকটা জিনিস এখানে বলা হয়নি, আগে একটা স্লাইডে ছিল, দেখেন এই যে মাইক্রো আর নামে একটা পয়েন্ট আছে, হ্যাঁ, এটা আমরা পরে ব্যাখ্যা করবো জিনিসটা কি, তবে এখন বলে নিলেই শেষ, এটা ব্যাখ্যা করা লাগবে না পরে। ম্যাক্রো আর আর মাইক্রো আর, এই দুটো দেখেন প্যারামিটার আছে এখানে। ম্যাক্রো আর মানে আরবিসি সাইজ যেগুলো বড়, মাইক্রো আর মানে ছোট। এখানে দেখেন ম্যাক্রো আর 0.7%, মাইক্রো আর 74%, মানে এইটাও থ্যালাসেমিয়ার পক্ষে গেছে। তাহলে দেখেন রিপোর্ট যদি আপনি দেখতে শিখেন, তাহলে আপনি কতগুলো জিনিস পাইলেন এখানে থ্যালাসেমিয়ার পক্ষে। হিমোগ্লোবিন, আপনি যখন জানবেন যে এখন থেকে হিমোগ্লোবিন ট্রেটে মোটামুটি নর্মালের কাছাকাছি থাকে, তাহলে এটা আপনার পক্ষে গেল পয়েন্ট। আপনি জানবেন যে আরবিসির কাউন্ট একটু বেশি থাকে এইতে, থ্যালাসেমিয়া ট্রেটে, সেটা আপনি পাইলেন। আপনি জানেন এমসিভি কম থাকবে, অনেক কম থাকে, দেখেন, কারণ সবই প্রায় ছোট ছোট, কারণ জেনেটিক ডেফিসিয়েন্সি, সব গ্লোবিনই, সব সেলেই গ্লোবিনের ঘাটতি সাধারণত থাকবে, কম থাকবে। এমসিএইচ দেখেন 70 কম। কথা তো আগে বলে দিয়েছি যে এমসিএসসি বাংলাদেশে খেয়াল করা যাবে না। আসমা, আপনি মাইকটা একটু মিউট করেন কাইন্ডলি। আরডিডব্লিউ শুধু আইডিয়ার পক্ষে যাচ্ছে। এখন মাইক্রো আর ম্যাক্রো আর কি, ম্যাক্রো আর মানে আরবিসির ভলিউমের সেই পার্ট, সেই আরবিসি গুলো যেগুলো সাইজ অনেক বড়, অনেক বড় বলতে কত, ধরেন 120 ফেমটোলিটারের বড়। আর মাইক্রো আর মানে অনেক ছোট সাইজের যেগুলো, ধরেন 60 ফেমটোলিটার, নর্মাল না, কিন্তু নর্মালের চেয়ে কম না কিন্তু, নর্মাল তো 76, বা নর্মাল 80, 80 থেকে 100, তাহলে 120-এর বড়, এরকম বড় সাইজের গুলো কেন বলতেছি ম্যাক্রো আর। 60 ফেমটোলিটারের ছোট, মানে খুবই ছোট সাইজের আরবিসি বলতেছি মাইক্রো আর। তাইলে খুবই কম, কি বলে, সাইজের। তাহলে আমরা যদি এরকম কখনো পাই যে মাইক্রো আর অনেক বেশি, তাহলে ধরে নিতে পারি যেটা কি বলে, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। আপনি ধরেন দেখলেন, মনে করেন নর্মাল, মনে করেন এমসিবি পাইলেন, কথার কথা একটা এক্সাম্পল দিই, আপনি এমসিবি দেখলেন নর্মাল, ধরা যাক 76 ফেমটোলিটার, আপনি ভাবলেন এটা তো ঠিক আছে, নর্মাল কেস, নর্মোসাইটিক জিনিস, কিন্তু দেখলেন এই পেশেন্টের মাইক্রো আর ধরলাম 10%, কথার কথা, মাইক্রো আর এত থাকার কথা না সাধারণত, বলা হয় 3.5%-এর কম থাকবে, বা এত রেঞ্জ জানার দরকার নেই আপনার। মাইক্রো আর আসলে 1%-এর কম থাকা ভালো, মাইক্রো আর ম্যাক্রো আর, কারণ এত ছোট তো সেল থাকার কথা না। তো আপনি দেখলেন মাইক্রো আর 10%, তো আপনি দেখতেছেন এমসিবি তার নর্মাল, মাইক্রো আর 10%, মাইক্রো আর 10% মানে কি 60 ফেমটোলিটারের চেয়ে ছোট সাইজের আরবিসি তার 10%। তো এরকম তো থাকার কথা না, তার মানে তার
মাইক্রোসাইটিক সেল তৈরি হচ্ছে, হয়তো সে আর্লি কোনো ডেফিসিয়েন্সিতে আছে, যেটা সামনে গিয়ে ধরা পড়বে। মনে করেন তার আয়রন ডেফিসিয়েন্সি শুরু হয়ে গেছে, তার কিছু সেল ছোট তৈরি হইতেছে, কিন্তু সেটা ওভারঅল প্রভাব ফেলতে পারতেছে না, কারণ সে মাত্র 10%, বাকি 90%ই হয়তো 80 ফেমটোলিটার, 90 ফেমটোলিটার এরকম সাইজ। তো সবাই মিলে এভারেজ করে 76 হয়েছে। তো ওই জন্য এমসিবি থেকে কিন্তু তখন আপনি মিসগাইডেড হতে পারেন যে এমসিবি তো নর্মাল, কিন্তু দেখা যাচ্ছে মাইক্রো আর 10%, তার মানে কি মাইক্রো আর তো এত হওয়ার কথা না, তার মানে ঘাপলা আছে। হয়তো 1 মাস পর 2 মাস পর তার ফুল ব্লোন ডেফিসিয়েন্সি শুরু হবে। তার মানে এই এই কারণে এটা আপনার মাথায় রাখা লাগবে। এই 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 স্লাইড একটু দেখি। দেখেন হিমোগ্লোবিন 9.7। তারপর আর এই যে আরবিসি, দেখেন এখানে একটা পয়েন্ট, আরবিসি দেখেন কত, 4.95। নর্মাল দেখেন যদি এই এই রিপোর্টে নর্মাল ধরি 3.5 থেকে 5.5, ওর কত, প্রায় 5। তার মানে কি বলছিলাম যে আরবিসি একটু বেশি থাকে কোথায়, থ্যালাসেমিয়ায়, থ্যালাসেমিয়ার পক্ষে যাচ্ছে। আচ্ছা আগে এমসিবি দেখি, আমাদের সূত্র ধরে আগে দেখি, আগে দেখলাম হিমোগ্লোবিন কম, তারপর দেখবো এমসিবি কম, তাহলে মাইক্রোসাইটিক এনিমিয়া। আয়রন ডেফিসিট তাহলে থ্যালাসেমিয়া, তাহলে আরবিসি দেখে মনে হচ্ছে থ্যালাসেমিয়া হতে পারে। আরডিডাব্লিউ দেখে কি মনে হচ্ছে, আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে, কারণ আরডিডাব্লিউ বাড়ছে, সাধারণত বাড়ে না থ্যালাসেমিয়া। এখন সে মেনজার ইন্ডেক্স কি, মেনজার ইন্ডেক্স মানে এই 59.2 ভাগ 4.95, এই ভাগ দিলে আমি ভাগের রেজাল্ট বের করে রাখছি 11.96। তাহলে এটা তো একটু ঝামেলা মনে হচ্ছে, তাই না, যে 11.96, 13 কম না বেশি, 13 কম, 13 কম হলে থ্যালাসেমিয়ার পক্ষে যায়। আপনার আরবিসি থ্যালাসেমিয়ার পক্ষে আছে, এই মাইক্রো আর অনেক বেশি, এও মোটামুটি থ্যালাসেমিয়ার পক্ষেই আছে। তাহলে আপনি ধরে নিতে পারেন যেটা মোস্ট প্রবাবলি থ্যালাসেমিয়া ট্রেট। ঠিক আছে, বয়স কত, 8 মাস। তাহলে তার কি করবেন, ফার্দার ইনভেস্টিগেশন কি দিবেন, পেরিফেরাল ব্লাড ফিল্ম। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস এখনই দিবেন না, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস দিবেন 1 মাস পরে, এই সরি 1 বছর হবার পরে। কারণ 1 বছরের আগে দিলে ফিটাল হিমোগ্লোবিন এমনিতেই বেশি থাকে, আপনার সঠিক ডায়াগনোসিস হবে না। যেহেতু তার 8 মাস, তাকে আপনি বলবেন যে আপনি 1 বছর বয়স হলে এটা করবেন। অথবা ধরেন 1 বছর পার হয়ে গেছে, তারপর আপনি এই রিপোর্ট পাইছেন, এইরকম পাইছেন, তখন আপনি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস দিবেন না। বেস্ট হচ্ছে আপনি আগে আয়রন কারেকশন করবেন, কারণ আয়রন ডেফিসিয়েন্সি থাকলেও আপনি নানা কিসিমের জিনিসপত্র পাবেন, এই পিভিএফ টিভিএফ করতে দিলেও। আপনি আগে আয়রন কারেকশন করেন, করে দেখেন তার সব ঠিকঠাক আছে কিনা। সে আয়রন খাক কিছুদিন, খাওয়ার পরে আপনি ইলেকট্রোফোরেসিস করেন। 1 মাস পরে ইলেকট্রোফোরেসিস করলে তখন ক্ষতি নেই। আর 1 বছরের আগে দিবেন না, কারণ হচ্ছে তখন ফিটাল হিমোগ্লোবিন থাকে তো শরীরে। স্যার আয়রন কারেকশন একটু আবার বলেন স্যার, একটু নেটওয়ার্ক সমস্যা মানে করতেছিল। হচ্ছে আপনি কিছুদিন আয়রন দিবেন আর কি। আয়রন কারেকশন বলতে আয়রন, ধরেন তার তো আয়রন ঘাটতি থাকার সম্ভাবনা আছে না, আপনি থ্যালাসেমিয়া ভাবতেছেন, কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি তো হইতে পারে নাকি, বা আয়রন ডেফিসিয়েন্সি আপনি পান, তাহলে আয়রনটাকে কারেকশন করেন, কারেকশন করে ইলেকট্রোফোরেসিস দেন, এটা হচ্ছে বেটার আর কি। যে আপনি কিছুদিন সে আয়রন পাক, পেয়ে দেখেন তার হিমোগ্লোবিনের অবস্থা কি দাঁড়ায়, তখন আপনি আরেকবার ওই সিবিসি করেন। কি ব্যাপার আমার, কি হচ্ছে, আচ্ছা ঠিক আছে হোক, মানে কারেকশন করার পরে কিছুদিন তারপরে করতে দেন। এখন এটা দেখেন, এমসিবি ক্যান বি ডিসেপটিভ, এই কথাটা লিখেছি, এর মানে কি, এর মানে হচ্ছে যে আগে যেগুলো বললাম যে এমসিবি, একটু আগে একটা বললাম না উদাহরণ দিয়ে, যে এমসিবি নর্মাল পাইলেন কিন্তু মাইক্রো আর বেশি পাইলেন, তাহলে এমসিবি সবসময় আপনাকে সঠিক পিকচার দিবে না। তো সবচেয়ে বড় ঝামেলা কোথায় হতে পারে, দেখেন এমসিবি পাইছেন নর্মাল, আরডিডাব্লিউ পাইছেন হাই, তাহলে কি সিগনিফাই করে আসলে। এই দেখেন মিক্সড নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আমি বলেছিলাম একটা, যে আপনার ধরেন এটা যদি আমি একটা গ্রাফ চিন্তা করি, এদিক দিয়ে হচ্ছে ভলিউম, এদিক দিয়ে ফ্রিকোয়েন্সি। তো ধরেন এটা 50 ফেমটোলিটার, এটা হচ্ছে আপনার 50 ফেমটোলিটার, এই 60 70 80 এইভাবে আর কি গেল আর কি, এটা ধরেন 120 এরকম আর কি। তাইলে আপনার যদি আয়রন ডেফিসিয়েন্সি এনিমে থাকে, তাহলে নর্মালি যদি 80 ফেমটোলিটার ধরি, তাহলে 60 ফেমটোলিটার এরকম কিছু সেল থাকবে। তো ধরেন 60 থেকে শুরু হয়ে এরকম কিছু সেল আছে, বেশিরভাগই হচ্ছে 80 রেঞ্জে, আবার কিছু সেল আছে 100 রেঞ্জে। তাহলে এরকম একটা গ্রাফ পাবেন আপনি, তার মানে আরডিডাব্লিউ অনেক বেশি হবে, এটা বুঝছেন তো। 60 থেকে শুরু করে 120 পর্যন্ত সেল আছে আপনার, তাহলে অনেক বেশি উইক থাকবে। এখন
সমস্যা হচ্ছে এমসিবি করলে কি হবে। চিন্তা করেন আপনার এমসিবি করলে কি হবে, মনে করেন আপনার 70 ফেমটোলিটারের অনেক সেল আছে, আবার দিকে 100 ফেমটোলিটারের অনেক সেল আছে। তো 70 আর 100 এভারেজ তো করবেন, এমসিবি মানে তো এভারেজ, মিন কর্পাসকুলার ভলিউম। 170, 170/2 ধরেন কথার কথা, মানে বেশিরভাগ সেল হচ্ছে 70-এর আশেপাশে, আবার বেশিরভাগ সেল হচ্ছে মানে অর্ধেক ভাগ সেল হচ্ছে 100-এর আশেপাশে। দুটো যখন আপনি এভারেজ করবেন তখন তো মাঝামাঝি চলে আসবে, 80-90 দিয়ে চলে আসবে, তাই না? তাহলে তো বেশিরভাগ আপনি এমসিবি করে কি দেখবেন, তার এমসিবি ধরেন 85 ফেমটোলিটার, তো 85 ফেমটোলিটার তো খুবই নর্মাল। তো আপনি এমসিবি দেখে মনে করলেন যে তার না কোনো ডিফিসিয়েন্সি নাই, সে হচ্ছে নর্মোসাইটিক। কিন্তু তার আসলে আরডিডব্লিউ এত বেশি কেন? বেশি কারণ মিক্সড ডেফিসিয়েন্সি আছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াও আছে, বিটিএল ডেফিসিয়েন্সিও আছে, মাইক্রোসাইটিক সেলও আছে, ম্যাক্রোসাইটিক সেল আছে। ছোট বড় মিলে এভারেজ করে সাইজ হয়ে গেছে সমান, মানে নর্মাল এমসিবি। আর আপনি দেখতেছেন যে এমসিবি নর্মাল, অথবা আর্লি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এমসিবি ওই যে একটু আগে যে এক্সাম্পল দিয়েছি, যে এমসিবি এখনো ঠিক আছে, কারণ বেশিরভাগ সেলই হচ্ছে নর্মাল এখনো আছে, ডেফিসিয়েন্সি এখনো প্রকট হয় নাই, মাইক্রোসাইটিক সেল খুব সামান্য পরিমাণে তৈরি হয়েছে। তখন আপনি ভাবতেছেন এনসিবি তো নর্মাল, কিন্তু আরডিডব্লিউ বেশি, তাহলে আপনি ধরে নিতে পারেন এটা ঝামেলা আছে। অথবা আর্লি বিটিএল ডেফিসিয়েন্সি, আর্লি ফলেট ডেফিসিয়েন্সি, একই ধরনের এক্সপ্লেনেশন সবগুলা, আমি বললাম না? আচ্ছা, এই যে হাই এমসিবির কথা, তো হাই এমসিবি আমরা বললাম যে এমসিবি যদি বেশি পান ধরে নেবেন যে মেগালোব্লাস্টিক এনিমিয়া হতে পারে, বিটিএল বা ফলিক অ্যাসিড। একটি নিউরোপ্যাথি সিমটম কার আছে সেটার ভিত্তি করে আপনি আগাবেন। তো জাস্ট একটা এখানে খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট দেখানোর জন্য আসলে দেখাইতেছি। তাই হিমোগ্লোবিন 6.4। তারপর আমরা কি দেখবো বলছিলাম, এমসিভি। এমসিভি 98, একটু বেশি, খুব বেশি না, একটু বেশি নর্মালের থেকে। এটাকে ম্যাক্রোসাইটিক এনিমিয়া বলা খুব টাফ, কারণ জাস্ট নর্মালের রেঞ্জেই বলা যায়। আরবিসি তো কমই। এখানে যেটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন এমসিএইচটা দেখেন। এমসিএইচ দেখেন তো 31.7, নর্মাল কত 27 থেকে 32, 31.7 মানে তো প্রায় 32ই। তো দেখেন আপার রেঞ্জে চলে গেছে, এমসিভি আপার রেঞ্জে, এমসিএইচ আপার রেঞ্জে, তার মানে এমসিবি বাড়ছে, এমসিএইচ বাড়ছে, কিসের দিকে যায়? ম্যাক্রোসাইটিকের দিকেই তো যায়। এবং এমসিএইচ দেখেন নর্মাল, এটা কিন্তু ম্যাক্রোসাইটিকের পয়েন্ট, যে এমসিএইচ নর্মাল থাকে, দেখেন নর্মাল আছে এখানে। আরডিডব্লিউ 18.2, মেগালোব্লাস্টিক আরডিডব্লিউ একটু বাড়তে পারে। যেটা দেখাইতে চাচ্ছি দেখেন, প্লেটলেট কাউন্টে দেখেন 109, মানে 109,000, 1,09,000, মানে রিডিউস। তো আমরা প্লেটলেটের কাউন্ট তো সারা বিশ্ব জুড়ে মোটামুটি 1.5 লাখ থেকে 4 লাখ, বা 1.5 লাখ থেকে 4.5 লাখ, তাহলে এটা কমছে, প্লেটলেট কাউন্ট কমছে। ডাব্লিউবিসি কাউন্ট নর্মাল আছে। এখন যদি এইরকম কোনো সিবিসি পান যেখানে বাইসাইটোপেনিয়া বা প্যানসাইটোপেনিয়া থাকবে, সাথে এমসিবি রেইস থাকবে, তাহলে খুবই সম্ভব এটা হচ্ছে বিটিএফ ডেফিসিয়েন্সি এনিমিয়া, বা ওই যে মেগালোব্লাস্টিক এনিমিয়া। বাইসাইটোপেনিয়া বা প্যানসাইটোপেনিয়ার সাথে যদি এমসিবি হাই থাকে, এটা একটা এই পয়েন্টে মাথায় রাখবেন। কারণ যেহেতু মেগালোব্লাস্টিক এনিমিয়াতে ডিএনএ সিনথেসিসের ঝামেলা, তো ডিএনএ সবারই থাকে। আর বিসির প্রাথমিক পর্যায়ে ডিএনএ থাকে, ডাব্লিউবিসি প্লেটলেট সবারই ডিএনএ থাকে প্রাথমিক পর্যায়ে। তো সবারই ডিএনএ সিনথেসিস সমস্যা হয়, সবারই ঘাটতি হয়। এই জন্য প্যানসাইটোপেনিয়ার মধ্যে ফিচার পাওয়া যায় মেগালোব্লাস্টিক এনিমিয়াতে। তো সেই জন্য আপনার আহ, এই বাইসাইটোপেনিয়া বা প্যানসাইটোপেনিয়া থাকতে পারে। বিশেষ করে প্যানসাইটোপেনিয়ার সাথে যদি এমসিবি রাইজ পান, তাহলে ধরেই নেবেন যেটা বিটিএল বা মেগালোব্লাস্টিক এনিমিয়া। তাহলে এটা দেখলাম। স্যার আরেকটা ফিগার দেখেন, এটা লাইনটা ক্লিয়ার ছিল না তো, যে স্যার একটু আরেকটু স্যার রিপিট করতেন। যে বাইসাইটোপেনিয়া বাইসাইটোপেনিয়া বা প্যানসিটোপেনিয়া। বা প্যানসাইটোপেনিয়ার সাথে যদি আপনি হাই এমসিভি পান, তাহলে ধরে নেবেন মেগালোব্লাস্টিক এনিমিয়া, খুবই হাইলি লাইকলি। কারণ হচ্ছে যে মেগালোব্লাস্টিক এনিমিয়া কেন প্যানসাইটোপেনিয়া হয় এটা ব্যাখ্যা দিয়েছি, এটা সম্ভবত জানেন সবাই। যাই হোক, দেখেন এখানে হিমোগ্লোবিন কম, তারপর আমি কি দেখবো, এমসিভি একটু বেশি, খুব বেশি না, বললাম না এগুলো বলা মুশকিল। এই যে এমসিএইচ দেখেন, এটা দেখেন 32.7 বেড়ে গেছে, কিন্তু দেখেন এমসিবি বেশি, এমসিএইচসি বেশি, এমসিএইচ বেশি, এমসিএইচসি নর্মাল। এটা ক্লাসিক না? ইয়ার ফাইন্ডিং মেগালোব্লাস্টিকের ক্লাসিক ফাইন্ডিং মেনে চলেছে। আরেকটা জিনিস দেখেন, এখানে দেখা যাচ্ছে ম্যাক্রো আর, দেখছেন 3.9%। বলছিলাম ম্যাক্রো আর খুব বেশি হলে 3.5 পর্যন্ত মানা যায়, তাই ম্যাক্রো আর বেড়ে গেছে, মানে কি কিছু কিছু সেল 120 ফেমটোলিটারের বেশি, তার মানে ঝামেলা।
দেখেন তাহলে ম্যাক্রোটা আমার এখানে সুবিধা দিল, আমি একটু কনফিউজ ছিলাম যে 95.8 এত খুব বেশি না, 32.7 খুব বেশি না, সবই কেমন কেমন জানি। তারপরে যে প্লেটলেট দেখেন 153, মানে কমের কাছাকাছি কিন্তু কম তো না, রেঞ্জের মধ্যেই আছে তো। কিন্তু আমি দেখলাম আমার ম্যাক্রো আরো একটু বেশি, তো 120 ফেমটোলিটারের বেশি এত বড় সেল তো থাকার কথা না। 3.9% সেল এরকম, তার মানে অবশ্যই এখানে সম্ভাবনা আছে মেগালোব্লাস্টিক হওয়ার। তাহলে আমি ওই পরবর্তীতে ওইদিকে আগাবো আর কি। যদি পেশেন্ট ফার্দার টেস্ট করতে স্যার পারে, ফার্দার ম্যাক টেস্ট দিলাম বিটুইন ফলিক অ্যাসিডের টেস্ট। অথবা যদি পেশেন্ট বলে না, গরিব পেশেন্ট হয়, তাহলে হয়তো টেস্ট করাচ্ছে, আপনি তাকে বিটুইন ফলিক অ্যাসিড সাজেস্ট করলেন আর কি। তাহলে এগুলো আপনার স্যার ম্যাক্রো আরটা সুবিধা কি করবে স্যার আর একটু কি। বলতে হবে স্যার, ম্যাক্রো আর মাইক্রো আর। ম্যাক্রো আর মাইক্রো আর আসলে এখন আবার বললে, আমি যদি পরে সময় থাকে বলবো, হ্যাঁ। এখন আপাতত পরেও আছে স্লাইড, যদি থাকে আমি বলে নেবো ওখানে। আচ্ছা, এগুলো মনে হয় দেখানো লাগবে না, এটাই দেখেন, এটা একটু জাস্ট দেখা যায়, এমসিবিটা দেখা যায়, এমসিবি কত, 110। তাহলে এটা কিন্তু বেশি, আপনি শিওর যে এটা হওয়ার পসিবিলিটি আছে, বাকিগুলো আর দেখাইলাম না। যদি দেখতে চান দেখেন, প্লেটলেট কম আছে, ডাব্লিউবিসি কম আছে, হিমোগ্লোবিন কম আছে, সরি আরবিসি কম আছে। তাহলে আরবিসি কম, ডাব্লিউবিসি কম, প্লেটলেট কম, আমাদের ক্লাসিক ফাইন্ডিং। প্যানসাইটোপেনিয়া উইথ রেইজড এমসিবি, মোস্ট লাইকলি বিট্রিয়াল বা মেগালোব্লাস্টিক ডেফিসিয়েন্সি, মানে মেগালোব্লাস্টিক এনিমিয়া। ঠিক আছে, এটা ক্লাসিক একটা পাইছি। এই দেখেন, এই কথাটা মাথায় রাখবেন, বাইসিটোপেনিয়া প্যানসাইটোপেনিয়া উইথ হাই এমসিবি, মোস্ট লাইকলি এটা মেগালোব্লাস্টিক এনিমিয়া। হাই এমসিবি যদি পান বা আরবিসি যদি পান, তাহলে আপনি যে, এগুলো আপনারা জানেন, এগুলো নিয়ে আসলে কথা বলবো না, যে এই পলিসাইথেমিয়া কি প্রাইমারি না সেকেন্ডারি, মানে এগুলো জানেন, এগুলো নিয়ে বলবো না। আর রিলেটিভ কিনা এটা আবার, যে ডিহাইড্রেশন, ডায়রিয়া, ভমিটিং এগুলো আছে কিনা। যদি আপনার মনে হয় যে এই ধরনের কোনো ঘটনা আছে, ভমিটিং, বা সে ডায়রিটিক ইউজ করে বা ডেঙ্গু ফিভার, তখন আপনি রিপিট করবেন 2 সপ্তাহ পরে, যে এটাকে আসলেই বাড়ছে না রিলেটিভলি আসলে বাড়ছে। আচ্ছা, রুল অফ থ্রিটা একটু বলে নেই। রুল অফ থ্রি, এটা আসলে জাস্ট আপনি একটা রিপোর্ট ঠিক আছে কিনা সেটা দেখতে পারবেন। ঠিক বলতে সবই, কোনোটাই কিন্তু অ্যাবসলিউট না। ঠিক বলতে আপনার, ধরেন আরবিসি ইন্টু 3 ইকুয়াল হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন ইন্টু 3 ইকুয়াল হেমাটোক্রিট, এই হচ্ছে রুল অফ থ্রি। তো হেমাটোক্রিট আমরা নর্মালি জানি কত, যে আপনার এটা পুরুষের 40-50%, এটা ভ্যারি করে বিভিন্ন ল্যাবে বিভিন্ন বইয়ে, মহিলাদের 36 থেকে 46%। হেমাটোক্রিট বা পিসিবি, প্যাক্ট সেল ভলিউম, মানে কি, যদি আমরা ব্লাডের ভিতরে আরবিসি গুলোকে প্যাক্ট করে একটা জায়গায় করি, তাহলে আর ব্লাডের ভলিউমের তুলনায় আরবিসির ভলিউম কত, এটা হচ্ছে সেলগুলোকে প্যাক্ট করার পরে, ধরুন সবগুলো আরবিসিকে আমরা একসাথে প্যাক করে ফেললাম, তো টোটাল ব্লাডের তুলনায় তার ভলিউম কত, 40-50% হচ্ছে আরবিসি দিয়ে প্যাক থাকবে, এই জন্য নাম প্যাক্ট সেল ভলিউম বা হেমাটোক্রিট। তো সূত্রটা কি, সূত্রটা হচ্ছে আমার আরবিসি কাউন্ট, যেটা ধরলাম, আমার আরবিসি ধরা যাক 4 মিলিয়ন, ঠিক আছে, তাহলে আমার হিমোগ্লোবিন হওয়া উচিত 4 × 3, মানে হচ্ছে 12 গ্রাম পার ডিএল, 12 গ্রাম পার ডিএল নর্মাল যদি হয় আর কি। ঠিক আছে, আবার হিমোগ্লোবিন 12 হলে আমার হেমাটোক্রিট হওয়া উচিত 12 × 3, মানে প্রায় 36%। এই হচ্ছে রুল অফ থ্রি। যেমন ধরা যাক, এই স্যার যেখানে দেখেন, বাচ্চাদের কেমন থাকে হ্যাঁ হেমাটোক্রিট, বুঝিনি। বাচ্চাদের বাচ্চাদের কেমন থাকে হেমাটোক্রিটটা? ও, বাচ্চাদের কেমন থাকে, হেমাটোক্রিট একটু বাচ্চাদের বেশি থাকার কথা, কারণ হচ্ছে যে আপনার ইয়ে বেশি, আরবিসি বেশি আপনার। তাহলে এটা একটু দেখি, এই যে এখানে আরবিসি কত, 5, 5.4। তাহলে আমার যদি নর্মাল হয়, হিমোগ্লোবিন কত হওয়া উচিত, 3×5 = 15 নাকি, 5 × 3 রুল অফ থ্রি অনুসারে, দেখেন তো কত, 14.6, ঠিক আছে, 14.7 তো কাছাকাছি নাকি, এটা তো অ্যাবসলিউট জিনিস না। তার 5 আর 15 কাছাকাছি, ঠিক আছে। তাহলে হিমোগ্লোবিন যদি 15 হয়, হেমাটোক্রিট হওয়া উচিত 3×15 = 45। দেখেন তো ঠিক আছে কিনা, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে তো, ঠিক আছে তো। তাহলে এটা ঠিক হচ্ছে আছে, রুল অফ ঠিক থ্রি, আছে। এরকম দেখা হওয়া যাচ্ছে, উচিত। ঠিক আছে। এখন, হ্যাঁ, এখন মনে করেন কারো আহ কি বলে হিমোগ্লোবিন 10, এখন আপনি তার হেমাটোক্রিট পাবেন 30, হিমোগ্লোবিন অনুসারে তার কিন্তু হেমাটোক্রিট ঠিক আছে। কিন্তু আপনি যদি বলেন যে তার কি হেমাটোক্রিট নর্মাল না, তার যেটা আছে সেইটার তুলনায় তার হেমাটোক্রিট ঠিক আছে, কিন্তু এই যে 36-46% এই হিসাবে তার ঠিক নাই। তো
তো এই কারণে হচ্ছে, আর এই সূত্র কিন্তু আপনি ওই যে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিয়া এইসব ক্ষেত্রে খাটবে না আর কি। কারণ খাটবে না কেন? কারণ আপনার আরবিসি অনেক বেশি। আরবি মিলিয়ে নিয়েন, যখন দেখবেন যে আরবিসি অনেক বেশি কিন্তু সব তো ছোট 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 ছোট, সেই তুলনায় ধরা যাক আরবিসি 6, কথার কথা, তার হওয়া উচিত হিমোগ্লোবিন 3, 6, 18, কিন্তু দেখবেন তার হিমোগ্লোবিন হয়তো 12। কারণ কি? আরবিসি বেশি হলেও তাতে হিমোগ্লোবিন কম। এই কারণে ওই সূত্রটা এখানে খাটবে না। এই যে এই সিনারিওটা এই জন্য দেওয়া হয়েছে, ধরেন কারো হিমোগ্লোবিন 10, হেমাটোক্রিট 40, তো হওয়ার কথা ছিল 30, হয় নাই। কারণ কি? কারো যে হিমো কনসেন্ট্রেশন যদি হয়, ডিহাইড্রেশন যদি হয়, হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন বা আরবিসি, তখন ডিহাইড্রেশন হলে আরবিসির তো তখন মনে হবে বেশি, এত জানেনি। হিমোডাইলেশন হলে আবার এটা কম হতে পারে, নর্মাল ক্ষেত্রে তো হতেই পারে আবার। না, এটা আর বলবো না, এটা বলে প্যাচ লাগাইতে চাচ্ছি না। কোল্ড অ্যাগ্লুটিনেশন হলো খুব রেয়ার জিনিস, এই জন্য এটা বলবো না। 4 নম্বর সিনারিওটা থাক। আচ্ছা, মাইক্রো আর ম্যাক্রো যে জানতে চাইছিলেন, দেখেন এই যে মানে আরবিসি যতগুলো আছে, যদি আমরা 100% আরবিসি ধরি, তার মধ্যে কত পার্সেন্ট আরবিসি 60 ফেমটোলিটারের চেয়ে ছোট, মানে খুবই ছোট, সেটাকে আমরা বলি মাইক্রো আর। কত পার্সেন্ট আরবিসি 120 ফেমটোলিটারের চেয়ে বড়, সেটা হলো ম্যাক্রো আর। তাহলে মাইক্রো আর ম্যাক্রো আর মিলে কিন্তু 100% না, এটা ভুল করেন না। তার মানে যত পার্সেন্ট সেল, ধরা যাক আমার শরীরে 10টা আরবিসি আছে, এর মধ্যে যদি 3টা আরবিসি 60 ফেমটোলিটারের ছোট হয়, তাহলে আমার 3% হচ্ছে, এই কি বলে 30%, 10টা হিসেব করলে তো 30%, যাই হোক, হইলো আর কি, ওই পার্সেন্ট হচ্ছে মাইক্রো আর। আর 120-এর উপরে যত পার্সেন্ট সেল থাকবে, 120 ফেমটোলিটার, সেগুলো ম্যাক্রো। তার মানে আপনি যদি কারো ম্যাক্রো আর মাইক্রো বেশি দেখেন, তাহলে এটা অবশ্যই আপনি মাথা ঘামাবেন। কারণ আপনার, ধরেন আপনার কি বলা যায়, আপনার এমসিবি ধরলাম 90 ফেমটোলিটার, আপনার নর্মাল, কিন্তু আপনার ম্যাক্রো আর দেখা যাইতেছে 10%। তার মানে 10% সেল 120 ফেমটোলিটারের বড়, মানে অনেক বড়। 120 ফেমটোলিটার তো অনেক বেশি। নর্মাল যদি আপনার 100 হয়, সেক্ষেত্রে 120 তো বেশি। তার মানে আপনি ধরে নেবেন যে তার হয়তো সামনে ডেফিসিয়েন্সি আসতেছে। তো এই যে যেমন ধরেন আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া আর্লি স্টেজে আছে, এমসিবি আপনি পাইলেন নর্মাল। নর্মাল পাইছেন কেন? কারণ সামান্য পরিমাণ সেলে খুব কম হয়েছে সেল সাইজ, ম্যাক্সিমাম সেলই হচ্ছে নর্মাল রেঞ্জে আছে। এই জন্য এভারেজ করে আপনি যদি এভারেজ যেহেতু এমসিবি, আপনার এমসিবি দেখতেছেন নর্মাল, কিন্তু মাইক্রো আর দেখলেন যে অনেক বেশি। তার মানে আসলে মাইক্রো সেল বাড়তেছে, আস্তে আস্তে হয়তো আরো বাড়বে। একই ক্ষেত্রে বলা যায় আর্লি মেগালোব্লাস্টিক এনিমিয়া, একই ধরনের ব্যাখ্যা। যেটা ইম্পর্টেন্ট এখানে মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই যে পয়েন্টটা দেখেন, আলাদা কালার দেওয়া আছে, যে পোস্ট ট্রান্সফিউশন অথবা পোস্ট ট্রিটমেন্ট অ্যানিমিয়া। এই ক্ষেত্রে আপনার এটা হেল্প করতে পারে, যে আপনি পোস্ট, সরি, আপনি দেখলেন যে একটা পেশেন্টের এমসিবি ঠিক আছে, বা এই যে পোস্ট ট্রান্সফিউশন মানে হচ্ছে সে ব্লাড নিয়ে আসছে, তার আসলে মাইক্রোসাইটিক এনিমিয়া ছিল, সে ব্লাড নিয়ে আসছে, আপনি সিবিসি দিচ্ছেন, দেখলেন যে এমসিবি নর্মাল, কিন্তু আসলে কি তার নর্মাল? ওই ব্লাড নেওয়ার কারণে হয়েছে। তখন ওই মাইক্রো দেখলে বুঝবেন যে ঘটনা ঠিক আছে। অথবা পোস্ট ট্রিটমেন্ট অ্যানিমিয়া, ট্রিটমেন্ট চলতেছে, সে অলরেডি আয়রন খাওয়া শুরু করছে। স্যার, স্যার হ্যাঁ, আরডিডব্লিউসিবি বেশি মানে হচ্ছে মানে কম সংখ্যক হিমোগ্লোবিন অনেক বেশি জায়গা জুড়ে থাকে, এরকম না নাকি? না না না, হিমোগ্লোবিন না, আরডিডব্লিউসির সাথে হিমোগ্লোবিন না, আরবিসি সেলের সাইজের ভেরিয়েশন। আরডিডব্লিউ মানে হচ্ছে রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়েথ, মানে রেড সেলের কত জায়গা জুড়ে ডিস্ট্রিবিউটেড তারা, একেবারে কম থেকে অনেক বেশি কিনা, এটা। আচ্ছা, এটা স্টপ হয়ে গেলে আবার জয়েন করতে হবে আর কি। কথা হচ্ছে সাইজের ভেরিয়েশন, রেড সেলের সাইজের ভেরিয়েশন। ধরা যাক আপনার শরীরে 50 ফেমটোলিটার, 60, 70, 80 এরকম অনেক কিছু আছে। তাইলে এই সাইজটা কতটা ভ্যারি করে আরডিডব্লিউ। আমি একটা গ্রাফ দেখে আঁকাইছি, যদি আপনি না বুঝেন তাহলে পরে আপনি ওই কি করবেন, রেকর্ডটা 100 টাকা দিয়ে কিনে এটা দেখে নিয়েন আর কি, ওখানে বলা আছে সব, যে কিভাবে আরডিডব্লিউটা হয়েছে। মনে হয় মিস করে গেছেন। রেটিকুলোসাইট কাউন্ট এটা নিয়ে একটু বলেছি, আর বলবো না এখানে। লাইনটা চলে গেছিল এই জন্য আর কি খেয়াল করতে পারিনি। হুম। আচ্ছা, ডাব্লিউসি কাউন্ট, এটা আপনারা জানেনই, এগুলো আমার চেয়ে বেশি জানেন, কোথায় নিউট্রোফিল বাড়বে, কোথায় লিম্ফোসাইট বাড়বে, কোথায় ইওসিনোফিল বেসোফিল সব বাড়বে, এগুলো নিয়ে বেশি বলবো না। তো আমি যেটা বলতে চাচ্ছি, যে এখান থেকে অন্তত দুটা জিনিস মাথায় রাখেন। একটা হচ্ছে, সেটা হচ্ছে ডাব্লিউসি, বললাম যেটা, যে আপনারা আসলে আমার চেয়ে এটা বেশি জানেন। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, নর্মালি তো লিম্ফোসাইট বেশি থাকে চিলড্রেন, আমরা জানি। যদি আপনি কখনো দেখেন যে 50,000-এর বেশি টোটাল কাউন্ট,
তাহলে দয়া করে হেমাটোলজিস্টের কাছে ছেড়ে দেন, সবকিছু নিজে চিকিৎসা করতে করা লাগবে না, নিজের দরকারও নাই। সম্ভাবনা আছে একটা ঝামেলা হওয়ার। 50-এর বেশি হলে যে ঝামেলা হবে তা না। আমরা এখানে দুটো জিনিস দেখাবো জাস্ট, সেই জন্য এই স্লাইডটা রাখছি। সেটা হচ্ছে এই, যেমন এই কেসটা দেখেন, ডাব্লিউবিসি দেখেন 183, মানে হচ্ছে 1,83,000। তাহলে অবভিয়াসলি এখানে ঝামেলা আছে। হ্যাঁ, বয়সটাও কিন্তু দেখেন কম, 4 বছর বয়স। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেটা যে আমরা পিভিএফ এটা আমরা করেছিলাম, এটা কিন্তু আসলে এই ইয়াতে নাই, এই মেশিনের রিপোর্ট নাই, এটা মেশিন দেয় নাই। এই যে মাইলোসাইট, ব্লাস্ট, এগুলো কিন্তু মেশিন দেয় নাই, এগুলো নিজেরা কাউন্ট করে বের করছে পিভিএফ থেকে। তো এটা কিন্তু আসলে সিএমএল এর দিকে যায়, যদিও বয়স অনেক কম, মানে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ার দিকে, কারণ হচ্ছে এটা সব সেল লাইন ছিল। সিএমএল এর একটা বৈশিষ্ট্য আপনার কিছু কিছু রিপোর্টে পাবেন, এরকম ইম্যাচুর বললাম না, ইম্যাচুর গ্রানুলোসাইট দেয়, ব্লাস্ট সেলও কাউন্ট করতে পারে। যদি থাকে তাহলে তো ভালো, না হলে বেজোফিলটার দিকে খেয়াল রাখেন। সিএমএল এর ক্ষেত্রে বেজোফিলটা একটু ইম্পর্টেন্ট আর কি, বেজোফিলটা বাড়ে। দেখেন 2%, 2% বেজোফিল মানে বুঝছেন, এই 1,30,000 2%, মানে অনেক বেজোফিল। তো সিএমএল এ কিন্তু বেজোফিল বাড়ে। সিএমএল এর আরেকটা নাম হচ্ছে ক্রনিক গ্রানুলোসাইটিক লিউকেমিয়া, মানে গ্রানুলোসাইট গুলো বাড়বে আসলে, মানে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল এগুলি বাড়ে। এগুলি দেখলে বুঝবেন যে ঝামেলা আছে। যাই হোক, একটা জিনিস দেখানোর জন্য এটা রাখছি, স্লাইডটা একটা দেখাই। এই 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 রিপোর্ট একটু দেখেন, ডাব্লিউবিসি কত এখানে, 1,48,000। তো এটা একটা ইন্টারেস্টিং স্লাইড। এটা যখন আমাদের কাছে আসে, তো এটা কিন্তু, মানে আমরা যে কেন বলি যে একজন প্যাথোলজিস্ট বা একজন মানে এই রিলেটেড ডাক্তাররা রিপোর্ট দেখা উচিত, এই যে অনেক জায়গাতেই তো প্যাথোলজিস্ট নাই, আর অনেক জায়গায় টেকনোলজিস্টরাও তো বুঝেনি, টেকনোলজি রিপোর্ট ছাড়ে, এবং আপনারা ডাক্তাররা সেগুলো মেনে নেন বলেই তারা রিপোর্ট গুলো ছাড়ে। তো এই রিপোর্টটা কিন্তু এইভাবেই যাইতো টেকনোলজিস্টরা যদি ছাড়তো। কারণ হচ্ছে এইটা দেখে মনে হচ্ছে যে খারাপ, 1,48,000, এটা আপনি আর কি করবেন। কিন্তু এটা যখন আমরা পিভিএফ করলাম, তখন দেখলাম এটা হচ্ছে ডাব্লিউবিসি না, আসলে এগুলো নিউক্লিয়েটেড আরবিসি। নিউক্লিয়েটেড আরবিসি বর্তমানে কিছু মেশিন আলাদা করতে পারে, কিন্তু এখনো অনেক মেশিনই আছে যেগুলো আলাদা করতে পারে না, যেহেতু আরবিসিতে নিউক্লিয়াস থাকে। এবং বললাম এই মেশিনগুলো দেখে যে এই সাইজের একটা সেল ভিতরে আছে নিউক্লিয়াস, তখন ওটাকে সে ডাব্লিউবিসি ভাবে, কারণ ডাব্লিউবিসি নিউক্লিয়াস থাকে, তখন সে ডাব্লিউবিসি হিসেবে কাউন্ট করে। তো এটাকে আমরা যখন ইটা দেখছিলাম, কি বলে, এটা যখন আমরা স্লাইড দেখলাম, সেটা হচ্ছে আমরা দেখলাম যে এগুলো আসলে ডাব্লিউবিসি না, এগুলো আসলে নিউক্লিয়েটেড আরবিসি। তো দেখেন ওই রিপোর্টটা যদি যাইতো পেশেন্টের কাছে বা ডাক্তারের কাছে, ডাক্তার তো ভেবেই নিত যে ক্যান্সার হয়েছে, পেশেন্টকে হয়তো ওইভাবেই অন্তত কথাবার্তা বলতো, পরবর্তী পরামর্শ দিত, তাইলে ঝামেলা। কিন্তু এগুলো আসলে সব নিউক্লিয়েটেড আরবিসি, যেগুলো নিউক্লিয়েটেড আরবিসি, এই সেলগুলোকে এই সেলগুলোকে ডাব্লিউবিসি কাউন্ট করছে, এগুলো সব নিউক্লিয়েটেড আরবিসি। তখন এইরকম কাউন্ট দেখা যাচ্ছে যে অনেক বেশি। আর এই যে এগুলো আসলে দেখেন, এই যে সেল দেখতে পাচ্ছেন কিনা আপনারা জানি না, এই যে এটা টার্গেট সেল, আপনার নাম শুনছেন না, টার্গেট সেল, এগুলো হলো সেই টার্গেট সেল। এটা আসলে থ্যালাসেমিয়ার কেস, প্রচুর নিউক্লিয়েটেড আরবিসি, প্রচুর টার্গেট সেল, এগুলো আসলে থ্যালাসেমিয়া ছিল বাচ্চাটা। আচ্ছা, এখন প্লেটলেটের এইসবে খুব বেশি গুরুত্ব নেই, প্লেটলেটে আমরা বেশি মাথাও ঘামাই না, কিন্তু আপনি এরকম কিছু জিনিস পাবেন প্লেটলেটে, যে যে এমপিভি, তারপর হচ্ছে পিএলসিআর, পিসিটি, এরকম কিছু পাইতে পারেন। আমার যে রিপোর্ট গুলো ছিল ওগুলোতে ছিল ওগুলো আর কি। এমপিভি মানে মিন প্লেটলেট ভলিউম, ওই আরবিসির এমসিভির মতো। তারপর হচ্ছে পিএলসিআর মানে প্লেটলেট লার্জ সেল রেশিও, ওই যে ম্যাক্রো আর যেমন বললাম এরকম এটা লার্জ সেল রেশিও, মানে আর সাধারণত মানে 12 ফেমটোলিটার, প্লেটলেটের সাইজ ছোট, 12 ফেমটোলিটারের বড় যেগুলো সেগুলো হচ্ছে পিএলসি হিসেবে আসবে। পিসিটি হচ্ছে প্লেটলেট ক্রিট, হেমাটোক্রিটের মতো, এটা প্লেটলেট ক্রিট। এই এমপিভিটা আপনাকে কখন হেল্প করবে, বা লার্জ সেল রেশিওটা কখন হেল্প করবে, যদি এরকম কারো আপনি লো প্লেটলেট কাউন্ট পান, মানে প্লেটলেট কম কিন্তু এমপিভি দেখতেছেন অনেক বেশি, পিএলসিআর অনেক বেশি, তাহলে আপনি বুঝবেন মানে এমপিপি মানে কি, মিন প্লেটলেট ভলিউম, প্লেটলেটের ভলিউম বড়, মানে লার্জ প্লেটলেট মানে ইয়াং প্লেটলেট, মানে বোন ম্যারো তৈরি হইতেছে, সেগুলো আসতেছে সেই বড় বড় প্লেটলেট গুলা। তো আপনি যদি দেখেন যে এমপিপি বেশি, মানে প্লেটের সাইজ বড়, তার মানে ইয়াং প্লেটলেট আসতেছে, কিন্তু আর প্লেটলেটের সংখ্যা কম, মানে লো কাউন্ট, তখন আপনি ধরে নেবেন বোন ম্যারো ঠিকঠাক আছে,
ব্লাডে আসতেছে, আসার পর হয়তো ডিস্ট্রাকশন হইতেছে। মোস্ট প্রবাবলি এটা আইটিপি, মোস্ট প্রবাবলি থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, ইমিউন থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা। আচ্ছা, একটা কথা বলে নেই এখানে সম্পূরক কথা, আইটিপি, হ্যাঁ, আইটিপির ইলাবোরেশন আপনারা হয়তো অনেকেই পড়েন ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, এটা কিন্তু ঠিক না, হ্যাঁ, এগুলো প্রাচীনকালে ছিল এই কথা। এখন বলবেন ইমিউন থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, কারণ ইডিওপ্যাথিক মানে যেটা কজ আননোন, কিন্তু এটার কজ তো আমরা জানি যে অ্যান্টিপ্লেটলেট অ্যান্টিবডি তৈরি হয়। জানি মানে কি, ইমিউন মেকানিজম। যদি মেকানিজম থাকে তাহলে ইডিওপ্যাথিক বলবো কেন? ইমিউন থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, ইমিউন কজ। তো এখন আপনি দেখলেন প্লেটলেট কাউন্ট কম, কিন্তু প্লেটলেটের এমপিভি, পিএলসিআর এগুলো কম, মানে সাইজ ছোট, আবার কাউন্টও কম। তার মানে সম্ভবত প্রবলেম হচ্ছে প্রোডাকশনে, মানে বন্যরা হয়তো ঠিক মতো তৈরি করতে পারতেছে না, সব ওল্ড প্লেটলেট দিয়ে ভরা। এই একটা হেল্প করতে পারে, এগুলো খুব গুরুত্বপূর্ণ কিছু না, এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। আসলে আমরা অন্য একটা জিনিসটা মাথা ঘামাই আপাতত, হিস্টোগ্রাম। যাই হোক, এটা কি আপনারা কখনো দেখছেন কিনা বা আমার রিপোর্ট গুলোতে খেয়াল করছেন কিনা, এরকম কিছু জিনিসপত্র আছে বা আপনার কিছু রিপোর্ট দেখানো যায় কিনা দেখি। এর মাথা ঘামানোর কিছু নাই, আমি জাস্ট সংক্ষেপে দেখাবো। এরকম কি কখনো পাইছেন আপনার রিপোর্টে? এই যে এরকম কেউ কি দেখছেন যে রিপোর্টে এরকম থাকে, সিবিসি রিপোর্টে? জি স্যার, দেখছি দেখছি। জি জি জি, হ্যাঁ, দেখছেন কি এই জিনিসগুলা, এই গ্রাফ গুলা? দেখুন সরকারি মেডিকেলে এগুলো এমন থাকে। এই যে এরকম দেখছেন, এইরকম কি দেখছেন কখনো এই যে এরকম? আচ্ছা, এগুলো নিয়ে জাস্ট শর্টকাট বলবো, এগুলো নিয়ে বেশি মাথা ঘামাবো না, জাস্ট যতটুকু আপনার কাজে লাগতে পারে এত কিছু বলবো না, টেনশন নিয়েন না। হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম তো এই যে বার্ডস, এগুলো তো কমিউনিটি মেডিসিনে দেখছেন আপনারা, যেরকম কিছু ই থাকে হিস্টোগ্রাম। আরে এইটা কই, ব্যথা লাগতেছে কেন? Sorry. ও আচ্ছা, হিস্টোগ্রাম তো মানে একটা সেট অফ ডেটা আমরা দেখতে পারি এটা দিয়ে, যে কোন জায়গাটায় সবচেয়ে বেশি, হ্যাঁ, মানে কোন জায়গাটা সবচেয়ে বেশি জিনিস পড়ছে এবং কতটুকু জুড়ে এই জিনিসটা আছে, এটাই তো হিস্টোগ্রাম। ওই কিছুটা আরডিডব্লিউর মতো আর কি। তো এটা দিয়ে আমরা মানে আমাদের কি হেল্প হবে সিবিসি রিপোর্টে সেটা একটু দেখি। দেখেন, আরবিসি বলি বা যাই বলি, এটা তো নির্দিষ্ট ভলিউম মেনটেন করে। ধরা যাক আরবিসি সবচেয়ে ছোট কত হতে পারে, সবচেয়ে বড় কত হতে পারে, এরকম কিছু জিনিস মেনটেন করবে, তাই না? তো সে আরবিসির যদি আমরা বলি যে রেঞ্জটা হচ্ছে এরকম 25 থেকে 250 ফেমটোলিটার, এরকম একটা রেঞ্জ ধরি আমরা, 25 থেকে। তো আরবিসি আমরা নর্মাল এমসিভি কত বললাম, 76 থেকে 96 বা 80 to 100 এরকম। তো আমরা মেশিনের জন্য, মেশিন যে রেঞ্জটা মেজার করবে, ধরেন সেটা সে 25 থেকে 250 ফেমটোলিটার, এই সাইজের কিছু পাইলে সে সেটাকে আরবিসি ভাবে ভাবে হুম, ঠিক আছে, 25 থেকে 250, তাহলে বেশ বড় একটা রেঞ্জ। তাহলে সে লোয়ার রেঞ্জটাকে ধরে নেয় 25 থেকে 75, যে এই রেঞ্জ পর্যন্ত তার লোয়ার, 200 থেকে 250 পর্যন্ত সে ধরে নেয় যে আপার রেঞ্জ, আরবিসির রেঞ্জ। আর প্লেটলেটের রেঞ্জ ধরে নেয় 2 থেকে 30 ফেমটোলিটার। এই যে এই রেঞ্জটা দেখেন। তার মানে যদি আমি এরকম একটা ধরেন গ্রাফ করি, যেখানে এখানে আছে দুই, কি বলে 5, 10, 15, 20, এরকম মানে 250 পর্যন্ত গেলাম, তাহলে এটা ধরেন 25, এটা ধরেন 30, তাহলে 2 থেকে 30 এই পর্যন্ত এই রেঞ্জের মধ্যে যে সেলগুলো পড়বে সেগুলো প্লেটলেট। এই রেঞ্জের মধ্যে যে সেলগুলো পড়বে 25 থেকে 250, এগুলো হচ্ছে আরবিসি। জাস্ট সহজ করে বোঝার জন্য বলতেছি। তো তাহলে একটা কার্ভ পাবো আমি, ধরেন প্লেটলেটের জন্য এরকম একটা কার্ভ পাবো, আরবিসির জন্য এরকম কার্ভ পাবো। ধরেন লিম্ফোসাইট আর একটু বড়, ওর জন্য একটা এরকম কার্ভ পাবো। ধরেন নিউট্রোফিল আরো বড়, ওর জন্য এরকম একটা কার্ভ পাবো, যদি আমি এরকম ভলিউমের ভিত্তিতে একটা মেজারমেন্ট করি আর কি। সেটা হচ্ছে হিস্টোগ্রাম। এখন আমরা একটু উদাহরণ দিলে বুঝতে পারবো মনে হয়। এটা না, আমরা একটু অন্য উদাহরণ দিই, ধরেন এটা দেখি একটু। এই যে মনে করেন এইটা ভলিউম, দেখেন লেখা আছে 30, 60, 110, 150, 190, 230, তাহলে এটা এত ফেমটোলিটার এদিক দিয়ে বুঝাইতেছি। আর এদিক দিয়ে ফ্রিকোয়েন্সি মানে কত পার্সেন্ট সেল। তাহলে আমার নর্মালটা হওয়ার কথা, নর্মাল যদি আমি ধরি এই যে 70, দেখেন নর্মাল 70 থেকে ধরেন 120, কথার কথা, কারণ এরকম একটা রেঞ্জে থাকার কথা আমার সেলগুলা। এখন আমার এই কার্ভটা হয়ে গেছে এইরকম, তার মানে কি বামের দিকে চলে আসছে, বামের দিকে চলে আসছে মানে কি অনেক ছোট সাইজের আরবিসি পাইতেছি, মানে কি মাইক্রোসাইটিক এনিমিয়া, দেখেন এই যে অ্যাডভান্স আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, সেই ক্ষেত্রে আমি এরকম পাইছি। এটার এই হলো সুবিধা। এখন এটা আর কি কি ব্যবহার আছে সেটা বলতেছি আমি।
দেখেন এটা আপনার কখন হেল্প করবে, এই জায়গাটা দেখেন, ইন্টারেস্টিং একটা জায়গা। আপনি দেখেন এমসিবি কত, 87, তার মানে কি নর্মাল, কিন্তু হিমোগ্লোবিন কম, আরবিসি কম, আরডিডব্লিউ বাড়ছে। ওটা দেখে দেখে চলতেছে আপনি কেন? বুঝতেছেন না যে ঘটনাটা কি বা কাজ করতেছে কি, আপনি রিকভারি ফ্রম আয়রন ডেফিসিয়েন্সি। তাইলে তার আয়রন ডেফিসিয়েন্সি ছিল, আপনি ট্রিটমেন্ট করতেছেন, সেটা যে ভালো হইতেছে তার প্রমাণ হচ্ছে এটা। দেখেন এই যে কম কমের দিকে ছিল, এখন আপনি ওষুধ দেওয়ার পর নতুন নর্মাল সাইজ হচ্ছে, বেশির দিকে যাচ্ছে আস্তে আস্তে। এরকম আর কি, এটা খুব বেশি লাগবে না আপনাদের কাজে, এই জন্য এটা নিয়ে বেশি কথা বলবো না। কারো যদি মনে চায় কখনো তাহলে এগুলো পড়তে পারেন, এগুলো আর এখন বলবো না, বললে আপনারা রাগ করবেন, না হলে বলতাম। আচ্ছা, এরকম আর কি, দেখলে বুঝবেন। এখন দেখেন একটু জাস্ট ডাব্লিউবিসিটা দেখেন, ডাব্লিউবিসি হিস্টোগ্রাম। তো ডাব্লিউবিসি এরকম বিভিন্ন সাইজের সেল আছে, ধরেন লিম্ফোসাইট, মনোসাইট, নিউট্রোফিল, এই সাইজের উপর ভিত্তি করে এরকম শেপ হয়, সাধারণত এরকম হওয়ার কথা। তাইলে একটা ইন্টারেস্টিং স্লাইড দেখে এখানে, তার এই যে এরকম দেখেন নর্মাল, এটা হচ্ছে নর্মাল, এই যে লিম্ফোসাইট, মনোসাইট, মাঝখানে এদিকে নিউট্রোফিল, এরকম এরকম হওয়ার কথা। দেখেন এই যে আরবিসি, প্লেটলেট, এদেরও কিন্তু আছে, সব সাইজের উপর ভিত্তি করে। এখন এই স্লাইডটা দেখেন, দেখেন তো এখানে কি মনে হচ্ছে, কি ঝামেলা, এটা দেখে বলেন। এটা কিন্তু ডাব্লিউবিসির, নিচেরটা আরবিসি, এটা প্লেটলেটের। এখানে কিছু ঝামেলা মনে হচ্ছে? ঝামেলা নাই। এই যে লিম্ফোসাইটের ঘরে আছে, এরপরটা মনোসাইট টোনোসাইট, এই ঘর, এটা কিসের ঘর? নিউট্রোফিল। আছে কিছু? নাই। দেখি তো নিউট্রোফিল কেমন, দেখেন নিউট্রোফিল কেমন, 11.8%। লিম্ফোসাইট বেশি না অনেক? দেখেন লিম্ফোসাইটের পার্সেন্টেজ 80%। তাহলে 80% লিম্ফোসাইট, এই জন্য দেখেন ঘরটা এরকম। নিউট্রোফিল প্রায় নাই বললেই চলে, দেখেন 11%। তাই মিলছে এরকম। তাহলে এগুলো যদি আপনি রিপোর্টে নাও পান, আপনি যদি ওদেরকে বলেন মেশিনের রিপোর্টটা দেন, তাহলে এটা পাবেন। মেশিনে তো সব আছে, মেশিনে সব থাকে, ওরা সব হয়তো দেয় না। ঠিক আছে, আপনি যদি বলেন যে মেশিনেরটা আমার লাগবে, ওরা সফটওয়্যার আপডেট করতে পারবে। মেশিনে ধরেন আপনার দিতেছে 28টা প্যারামিটার, আপনাকে দিয়ে রাখছে 10টা প্যারামিটার। কেন? এমন তো না যে টাকা বাঁচাইতেছে, ডক্টর মাহফুজ টাকাও তো আপনি প্লিজ বাঁচতেছে। মিউট হন। আপনি বলবেন, যেখানেই প্র্যাকটিস করেন বলবেন যে আমার সব লাগবে এগুলো। কথা বুঝছেন? কারণ আপনাকে দিয়ে রাখছে কম। মেশিন তো তারা যদি সিক্স ইউজ করে, এখনকার এই যে 5 পার্ট 6 পার্ট, এটা তো অনেক প্যারামিটার দেয়। আপনি দেখবেন না কেন আপনার সুযোগ থাকলে? আপনি বলবেন যে আমার সবগুলো দেন। প্লেটেরও একই কাহিনী আছে, এটা বলবো না আর। স্ক্যাটারে আমি একটা কথা বলি, যদি কখনো চোখে পড়ে এরকম জিনিস বা এরকম জিনিস, জাস্ট 1 মিনিট বলবো, এটা নিয়ে বেশি বলবো না। এই যে নতুন যে আধুনিক মেশিনগুলো, এগুলো আপনাকে ব্লাস্ট সেল পর্যন্ত ডায়াগনোস করতে পারে। কিভাবে? তারা সেলের নিউক্লিয়াসের শেপ দেখতে পারে, সেলের গ্র্যানিউলস কেমন সেটা দেখতে পারে, ডিএনএ আরএনএ কন্টেন্ট কেমন সেটা দেখতে পারে। ডিএনএ আরএনএ কন্টেন্টের ভিত্তিতে তারা ব্লাস্ট সেল পর্যন্ত আইডেন্টিফাই করতে পারে। তো একটা গ্রাফ তারা দেখাবে এরকম, যেটাতে এদিকে এরকম যদি একটা চার্ট দেখায়, দেখবেন এদিকে কিছু সেল আছে, লিম্ফোসাইট, এদিকে মনোসাইট, এদিকে এই যে নিউট্রোফিল। যদি উপরের দিকে থাকে, তাহলে বুঝবেন এগুলো ডিএনএ কন্টেন্ট বেশি, কারণ ডিএনএ কন্টেন্টের উপর ভিত্তি করে উপরের দিকে গেছে, দেখেন সব ব্লাস্ট সেল উপরের দিকে। আর গ্র্যানুলেটের ভিত্তিতে, মানে গ্র্যানিউল যার যত বেশি সে যাবে এদিকে, ডিএনএ কন্টেন্ট যার যত বেশি সে যাবে উপরের দিকে। এটার উপর ভিত্তি করে এটা, এই গ্রাফটা হয় আর কি, এটাকে বলে স্ক্যাটার গ্রাফ। দেখেন আমাদের ল্যাবের থেকে একটা ছবি দিই আপনাকে, এই যে এটা। এমন না যে আমাদের ল্যাব কিন্তু খুব একেবারে হাই ফাই উন্নত, আমরা কিন্তু খুবই পেরিফেরি একটা সিরাজগঞ্জ মেডিকেলের, কিন্তু এগুলো সব আছে, কিন্তু এগুলো রিপোর্ট কিন্তু আপনাকে দেয় না, এগুলো সব মেশিনে কিন্তু আছে। দেখেন এই যে কালারফুল একেবারে দেওয়া। তো এদিকে যত যাবে গ্র্যানুলেটের বেশি, মানে হচ্ছে লিম্ফোসাইট, মনোসাইট, নিউট্রোফিল, এরকম আর কি। আর এদিকে যদি থাকতো কিছু সেল, এদিকে যদি কিছু ডট থাকতো, স্ক্যাটার থাকতো, তাহলে বুঝতাম যে ব্লাস্ট সেল আছে এখানে। ব্লাস্ট সেল নাই। ইভেন নতুন যে, ওই যে বললাম মেশিনগুলো, সেগুলোতে আপনি যেগুলোও পাবেন, যদি আপনি দেন যে কি কি আছে। আপনাকে উদাহরণটা দেখাই। আপনি চাইলে আপনার ল্যাব থেকে কিন্তু অনেক কিছু নিতে পারেন। নিবেন কিনা আজ থেকে, কালকে গিয়ে বলবেন যে আমাকে এগুলো দেন, দিচ্ছেন না কেন? কারণ আপনি দেখেন এটা দেখলে আপনার কত সুবিধা হইতো যদি আপনি এটা পাইতেন হাতে। এই যে দেখেন, মেশিন কিন্তু এগুলো ধারণা করছে যে এই সব ঝামেলা থাকতে পারে এখানে, দেখেন এগুলো কিন্তু মেশিনের ধারণা। এই স্লাইড দেখে কিন্তু মেশিনের ধারণা করছে এগুলো। ঠিক আছে, তাহলে আপনার কিছু সুবিধা হইতো। তো এই মোটামুটি। তো আপনাদের জন্য যেটা আমার কথা, সেটা হচ্ছে আমার জন্য দোয়া করবেন।
আর যেহেতু আমি কষ্ট করে যতটুকু কষ্ট করছি আপনাদের জন্য, যদি আপনাদের ভালো লাগে বা কোনোভাবে উপকৃত হন, আমার গ্রুপে গিয়ে একটু বলবেন যে জাস্ট ভালো লাগছে আপনার এই, তেমন মানে কোনো রিভিউ টিভিউ এরকম কিছু না, যে ভালো লাগছে ভাই সেই এটা সেটাই। আর এরপরে যারা মিস করছেন তারা তো তাদের জন্য স্যার খুব রেকর্ডিং ভালো ক্লাস অপশন লাগছে। আছে। হ্যাঁ। হুম, হুম। স্যার স্যার ভিডিওটা স্যার কিভাবে পাবো, ফুল ভিডিওটা? ফুল ভিডিওটা পাইতে হলে আপনাকে মাত্র 100 টাকা দিয়ে করতে হবে আর কি, আচ্ছা একটু তো স্যার, করতেই তাহলে হবে। এটা স্যার হ্যাঁ, আপনাকে মেসেজ দিলে হবে? মেসেজ দিলে হবে স্যার? মেসেজ দিলেই হবে, হ্যাঁ মেসেজে মেসেজ দিলেই তাহলে হবে। স্যার হ্যাঁ।